মেঘের জীবন থেকে কেটে গেছে আরো 11টা দিন, কিন্তু সেই দিনগুলো কি সত্যি চলে গেছে, নাকি সময়ের অনিবার্য ধারায় তার অস্তিত্বের এক একটি স্তর ক্ষয়ে ক্ষয়ে ঝরে পড়েছে? এই 11 দিনে অনেক কিছুই বদলেছে, আবার কিছুই বদলায়নি। আকাশে সূর্য উঠেছে প্রতিদিন, আবার দিনের শেষে অস্ত গেছে লালচে আলো ছড়িয়ে। বাতাসে বিকেলের গোধূলি মিলিয়ে গেছে রাতের চাঁদের নরম আলোয়। কিন্তু মেঘের হৃদয়ে এক অস্থিরতা বয়ে চলেছে, সমুদ্রের গোপন স্রোতের মতো। স্বপ্ন কি সত্যিই অতীত হয়ে গেছে? নয়নার সেই তীব্র দৃষ্টি, তার অভিশপ্ত কণ্ঠস্বর, সেই ফিসফিস করা অভিযোগ, সব কিছু সময়ের গহ্বরে হারিয়ে যায়নি, বরং আরো গভীরে গেঁথে বসেছে মেঘের হৃদয়ে। সে চেষ্টা করছে ভুলে যেতে, কিন্তু স্মৃতির প্রাচীর মাঝে মাঝে ফাটল ধরায়, আর তার ভেতর দিয়ে অতীতের ছায়াগুলো নীরবে উঁকি মারে। এখনো রাতের নির্জনতায় কখনো কখনো মেঘ জেগে ওঠে, ঘরের অন্ধকারে তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে। জানালার ওপারে চাঁদের ক্ষীণ আলো বারবার তার ভেতরের শূন্যতাকে প্রতিফলিত করে। সময় বয়ে যায়, জীবন চলে যায় তার আপন ছন্দে, তবু কিছু ক্ষত থাকে যা সময়ের প্রবাহে মুছে যায় না, আরো গভীর হয়ে বসে থাকে আত্মার অন্তরস্থলে। রাত্রির কালো আবরণে মোড়ানো শান্তিনিকেতন নিঃশব্দে শ্বাস ফেলছে। বাতাসের অলস প্রবাহে জানালার পর্দা ধীরে ধীরে দুলছে, আর দূরে কোথাও একাকী পাখির করুণ সুর ভেসে আসছে। এই গভীর রাতে যখন ঘুমের ভারে নুয়ে পড়েছে সকল প্রাণ, তখনই যেন গোপন কথারা নির্ভয়ে ডানা মেলে। আদিবা নিঃশব্দে হেঁটে যাচ্ছে করিডোর ধরে, উদ্দেশ্য নিজের ঘর। ভালো না লাগাই ছাদ খোলা বারান্দায় একটু একাকী নির্জন সময় কাটাতে গিয়েছিল সে। কিন্তু এই ফাঁকে কখন যে সময় গড়িয়ে গভীর রাত হতে চলেছে তা খেয়াল ছিল না আদিবার। রাতের নিস্তব্ধতা বাড়তেই ধীরে ধীরে উঠে চলে এসেছে সে। হাঁটতে হাঁটতেই কানের প্রবেশ পথে হঠাৎই এক ফিসফিসে কণ্ঠস্বর এসে ধাক্কা দিল আদিবার। অন্য সময় হলে নিশ্চয়ই চলে যেত আদিবা, ব্যক্তিগত আলাপচারিতার সম্মান রক্ষায় চোখ ফিরিয়ে নিত। কিন্তু আজ এই শীতল রাতের রহস্যময় আবহে কৌতূহল তার পদচিহ্নকে আটকে রাখলো। চলে যেতে নিয়েও কেন যেন থমকে গেল সে। এর অবশ্য কারণ আছে। অজানা কিছু হুট করে শুনলে আচমকায় মানুষের কৌতূহল প্রয়োজনের তুলনায় বহু গুণ বেড়ে যায়। আদিবাও তার বিপরীত নয়। অত্যন্ত আবেগাপ্লুত হয়ে কিছু বলেছে ফয়েজ আহমেদ আর রাহেলা বেগম, যা শোনা মাত্রই আদিবার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এতদিনের সুখময় দৃশ্যপটের আড়ালে যে এক অব্যক্ত অতীত লুকিয়ে আছে, সে কি কখনো ভেবেছিল? তবুও তার চোখের দৃষ্টিতে খেলে গেল এক অদ্ভুত দীপ্তি। বাঁকা হেসে ধীরে ধীরে নিজের মোবাইলটা বের করলো সে। আঙ্গুলের ফাঁকে সেই আধুনিক যন্ত্রটি যেন এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠল। কাজ শেষে নিঃশব্দে পা টিপে টিপে সেখান থেকে প্রস্থান করলো আদিবা। আর মনে মনে ছক কষতে লাগলো কালকে ঠিক কি কি বলবে মেঘকে। শ্রাবণ বসে আছে নিজের কক্ষে, নিস্তব্ধতার এক গভীর সুড়ঙ্গের অন্তর্গত বন্দিত্বে। তার করতলে ধরা এক টুকরো হলদেটে চিঠি, প্রবহমান কালের নিদর্শন বয়ে আনা এক অনুপম শোকগাথা। কাগজের শিরাগুলো ধীরে ধীরে ক্ষয়ে গেছে, তবুও তার ভাঁজে লুকিয়ে থাকা অক্ষরগুলো এখনো জীবন্ত, এখনো দহনশীল। তার দৃষ্টি বারবার ফিরে আসে এই শব্দমালার দিকে, কেননা এক অবিনাশী আকর্ষণের শৃঙ্খলে বাঁধা পড়ে আছে সে। এই চিঠি, যার প্রতিটি বাক্য তার মস্তিষ্কে শতবার অনুরোচিত করেছে, তবুও যেন প্রতিবার নতুন করে আহত করে তাকে। একবার পড়লেই চলে তেমনটা নয়, বারবার পড়তে হয়। প্রতিবার তার ভেতরে এক নতুন ক্ষত জেগে ওঠে। এই চিঠি শুধু এক টুকরো কাগজ নয়, এ এক শিলালিপি, যেখানে খোদাই করা আছে তার জীবনের এক নির্মম সত্য। সময়ের প্রতিটি প্রবাহে সে এই সত্যকে ভুলে যেতে চেয়েছে, অথচ ভাগ্য যেন তাকে পুনরায় ফিরিয়ে আনে এই চিঠির কাছে, এই নির্মম উচ্চারণের সম্মুখীন করে। এটাই একমাত্র বস্তু যা সে সন্তর্পণে লুকিয়ে রেখেছে।
না কোনো আবেগের কারণে, আর না কোনো স্মৃতির মোহে, বরং এক গভীর দুঃসহ অবিস্মলম্বী অনুধ্যানে। এ কেবল কাগজের শরীরের লেখা নয়, কিছু বাক্য নয়, বরং তার অতীতের এক নিকষতম অন্ধকার, যা থেকে মুক্তি নেই, যা থেকে পরিত্রাণ নেই। শ্রাবণ ধীরে ধীরে চিঠিটা পাশে নামিয়ে রেখে দিল। চিঠির সাথে অতীতের এক ভারী অভিশাপ তার হাত থেকে সরে গিয়ে নিঃসীম নীরবতায় অতলে ডুবে গিয়েছে। তারপর শূন্য দৃষ্টিতে চোখ তুলে নেয় একটি ছবি, চকচকে দৃষ্টিনন্দন বিভ্রম এক ছবি। হালকা কোমল আলোয় ছবির ফ্রেমে ধীরে ধীরে ফুটে ওঠে এক অনুপম মুখ, মেঘ, শ্রাবণের ফুল। কি আশ্চর্য মায়াবী মেঘের মুখশ্রী! যেন ঋতুচক্রের সকল সৌন্দর্য এসে থিতু হয়েছে এক দেহাতীত শিল্পকর্মে। রাত্রির নিঃসঙ্গ গভীরতার মতো অসীম আকর্ষণীয় তার চোখ দুটি। সেখানে কি যেন এক অলিখিত বেদনা মাখা রহস্য। নিখোঁজ নক্ষত্রের বিষাদ মাখা আলো জমে আছে তার দৃষ্টির কোণে। দীর্ঘ চোখের পল্লবে এক অনির্বাচনীয় আকুলতা, ঠিক শীতের শেষ রাতে ঝরে পড়া নক্ষত্র ফুলের মতো, যার সুবাস মনুষ্যলোকে অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। তার মুখাবয়ব এক অদ্ভুত দ্যুতিতে দীপ্ত, নির্মল চন্দ্রালোকে স্নাত এক শ্বেত মৌসুমের মতো, যার রং সময়ের সঙ্গে বদলায়, আবার কখনো উদিত সূর্যের কোমল স্বর্ণ আভায় ছেয়ে যায়, আবার কখনো ডুবন্ত সন্ধ্যায় ম্লান বেদনায় তলিয়ে যায়। তার ঠোঁটের রেখায় জেগে আছে এক অব্যক্ত আর্তনাদ, যা কখনো শব্দে পরিণত হয় না, অথচ কণ্ঠহীন স্পন্দনে হৃদয়ের অন্তঃস্থল কাঁপিয়ে তোলে। এ কি কেবলই এক মুখশ্রী, নাকি এক মহাজাগতিক অনুভূতির বহিঃপ্রকাশ, যেখানে সময়, প্রকৃতি, আলো, অন্ধকার, আকাঙ্ক্ষা আর অতৃপ্ত এক শাশ্বত মিশ্রণ ঘটে? মেঘের মুখশ্রীতে তাকালেই শ্রাবণের মনে হয় কোনো দূরবর্তী স্বর্গরাজ্যের অস্তিত্বের দেখা পেয়েছে সে, যেখানে গেলে মানুষ ফিরে আসতে পারে না, কেবল বিস্মৃতির অতলে হারিয়ে যায়। শ্রাবণের দৃষ্টি আটকে আছে ছবির দিকে। শ্রাবণ বুঝতে পারে না এই মুখ, এই মায়াই কি তার জীবনের সবচেয়ে নির্মল সৌন্দর্য, নাকি সবচেয়ে দুঃসহ শাস্তি। বারবার এই দৃষ্টির সম্মুখীন হলে কি মুক্তি আছে, নাকি চিরকালীন এক আকর্ষণের শৃঙ্খলে বাধা পড়তে হবে তাকে, যেখানে আলো আছে কিন্তু উত্তরণের কোনো পথ নেই। শ্রাবণের ঠোঁটের কোণে এক নিঃশব্দ হাসি খেলে গেল, কিন্তু এই হাসি নিছক আনন্দের, নাকি এক গভীর অন্তহীন আত্মনিবেদনের বোঝা দেয়? মেঘ, তার ফুল, এক অবিনশ্বর মায়ার প্রতিচ্ছবি, যা হৃদয়ের গহীনে এক অদৃশ্য শেকলে বেঁধে রেখেছে তাকে। কতটা ভালোবাসে সে তার ফুলকে! ভাষার পরিধি এতই কি বিস্তৃত, তা এই অনুভূতির গভীরতা ধারণ করতে পারে? মোটেও না। মেঘকে ভালোবাসে সে তীব্র, নিঃশেষিত, অনিবার্য ভালোবাসাই ভালোবাসে। এমন ভালোবাসা যা কোনো রূপ, রস, গন্ধের সংজ্ঞায় বেঁধে রাখা যায় না, যা কেবল অনুভূতির ভাষায় প্রবাহমান, অদৃশ্য, অথচ সর্বগ্রাসী এক তরঙ্গের মতো। সে মেঘকে ভালোবাসে, দুঃখের অতলে ডুবে থাকা এক ব্যাকুল বন্দির মতো ভালোবাসে। এমনভাবে ভালোবাসে যেমন ধ্রুব তারার প্রতি অভিকর্ষ শূন্য মহাশূন্যের অন্তর্গত আকর্ষণ, যেমন পৃথিবীর বুকে গোপনে প্রবাহিত গ্রহণায়িক টান, যা দৃশ্যমান নয় কিন্তু যার অস্তিত্ব সৃষ্টি ও বিনাশের কারণ। মেঘের প্রতি শ্রাবণের ভালোবাসা কোনো মানবিক সংজ্ঞায় সীমাবদ্ধ নয়। এ এক নিঃশেষ আত্মসমর্পণ, যেখানে ব্যক্তি সত্তা বিলীন হয়ে গেলেও কেবল টিকে থাকে অনুভূতির শাশ্বত পিপাসা। মেঘ তার ধ্রুবক, তার সর্বনাশ, তার চিরায়ত বন্দিত্ব। এই ভালোবাসা কোনো আবেগের ভালোবাসা না, এটা এক অসীম শৃঙ্খল, যা দগ্ধ করে কিন্তু মুক্তির নামে কোনো আশ্রয় দেয় না। ভালোবাসা যখন এত প্রবল হয়ে ওঠে, তখন তা কেবল অনুভূতির বিষয় থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্বের অপরিহার্য শর্ত। আর সেই শর্তে আবদ্ধ শ্রাবণ,
মেঘকে ভালোবেসে বলেই যে বেঁচে আছে, মেঘকে ভালোবাসে বলেই সে ধ্বংস হয়, আর এই ধ্বংসই তার একমাত্র মুক্তি। অস্তগামী সূর্যের আলোর মতোই গোধূলির ছায়া নেমে এসেছে ঘর জুড়ে, অথচ ঘরের ভেতরের দগদগে এক উত্তপ্ত লালা রাশি ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। ঘরের বাতাস থমকে গিয়ে দেওয়ালের ঘড়ির কাঁটাগুলো নিঃশব্দে থরথর করে কেঁপে কেঁপে উঠছে। সে থমথমে পরিবেশের মধ্যেই তীক্ষ্ণ কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল আদিবা, তোর লজ্জা করে না মেয়ে? এই বাড়ির মেয়ে না হয়ে এতটা আধিপত্য ফলানোর সাহস কোথা থেকে পাস তুই? বিষণ্ণ সন্ধ্যার বাতাসে ভেসে আসা বিষাক্ত সাপের ফোসফোসানির মতোই শোনালো আদিবার কণ্ঠস্বর। চাহনিতে তার অগ্নিশিখার তীব্রতা, তার ঠোঁটে তাচ্ছিল্যের সূক্ষ্ম রেখা। আদিবার এমন কথা শুনতেই মেঘের চোখের বিস্ময়ের ছায়া খেলে গেল। হুট করে বুকের ভেতর এক শীতল শেখা জ্বলে উঠল তার। কপালের ভাঁজ গভীর রেখা, কণ্ঠস্বর শান্ত অথচ ধারালো করে মেঘ বলে উঠল, তোর মাথা ঠিক আছে আদিবা? কি বলছিস তুই এসব? মেঘের কথায় হুট করে হেসে উঠল আদিবা, তবে এই হাসি কোনো আনন্দের হাসি নয়, বরং তীব্র ব্যঙ্গ মেশানো এক তীক্ষ্ণ বিদ্রূপের রেখা খেলে গেল তার ঠোঁটের কোণে। ঠিকই বলছি, এই বাড়ির মেয়ে না হয়েও তোর দাপট দেখলে অবাক লাগে আমার। তোর জন্যই এই বাড়ির একটা মেয়েকে হারাতে হয়েছে, আবার তোর কারণে শ্রাবণ ভাইকে কত কিছু সহ্য করতে হচ্ছে। এসবের জন্য তোর একটু অনুশোচনা হয় না? এক মুহূর্তের জন্য থেমে গেল, স্থির দাঁড়িয়ে রইল মেঘ। ঠোঁটের কোণে অজান্তেই কাঁপুনি নেমে এলো তার। অতীত থেকে পালাতে চায় সে, তবুও বারবার তার সামনে চলে আসে। কিন্তু আদিবা কি বলছে ভাবতেই এক ঝটকায় চোখ তুলে তাকালো আদিবার দিকে। মৃদু কণ্ঠে আবারও বলে উঠল, তুই কি বলতে চাইছিস? খোলসা করে বল আদিবা। আদিবার চোখ দুটো ঝলসে উঠল বিদ্বেষ আর বিজয়ের এক অদ্ভুত সংমিশ্রণে। এই সুযোগ কিছু কটু কথা শোনানো যাবে মেঘকে ভেবেই রুষ্ট কণ্ঠে আদিবা বলে উঠল, ও রিয়েলি? তুই জানিস না আমি কি বলতে চাই? এতটাই অবুঝ তুই, নাকি অবুঝের অভিনয় করে সবাইকে ঘোল খাওয়ানোই তোর কাজ? বুকের ভেতর প্রচণ্ড ঝড় উঠেছে মেঘের, মনে হচ্ছে গহীন অরণ্যের দাবানল জ্বলে উঠেছে, যা ধীরে ধীরে চারপাশ গ্রাস করে নিচ্ছে। রাগের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তার সত্তায়। এক পলকে যেন সব কিছু অস্পষ্ট হয়ে গেল তার, শুধু আদিবার কটাক্ষ মাখা শব্দগুলো ছাড়া আর কিছুতেই কিছু শুনতে পাচ্ছে না সে। এবার মেঘের কণ্ঠেও শীতলতা খেলে গেল, তবে এই শীতলতার নিচে দাবিয়ে রাখা এক দুর্বার অগ্নি লুকিয়ে আছে। নিজেকে স্থির করে মেঘ আবারও বলে উঠল, তোর যা বলার স্পষ্ট করে বল, না হলে এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। তীক্ষ্ণ এক হাসি ছড়িয়ে আদিবা দ্রুত নিজের ফোনটা বের করলো। এক মুহূর্তও দেরি না করে স্ক্রিনে আঙ্গুল চালিয়ে ভিডিওটি প্লে করলো। তারপর নিঃশব্দে সেটি বাড়িয়ে দিল মেঘের সামনে। এক মুহূর্তের জন্য কিছুটা থমকালো মেঘ, তবে কিছুই বলল না। ফয়েজ আহমেদের গলায় বিষাদ জমে আছে, মনে হচ্ছে দীর্ঘকাল ধরে জমে থাকা কোনো ক্ষত, যা মুখ খুললেই রক্তাক্ত হবে। ক্লান্ত আর ভাঙা কণ্ঠস্বর এক চিমটি আশা নিয়ে তিনি বলে উঠলেন, মেঘকে কি আমি কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারবো না রাহেলা? আমার মেঘ কি সারা জীবন এইভাবে কষ্ট পেতে থাকবে? একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের গহীন থেকে। রাহেলা বেগম চুপ করে তাকিয়ে রইলেন। এই এই দৃষ্টির গভীরে অনেক প্রশ্ন, অনেক বেদনা, অথচ কোনো উত্তর নেই। কিছু সত্যের সামনে ভাষা অবশ হয়ে আসে, কিছু ব্যথার সামনে প্রতিরোধ গলে যায়। ফয়েজ আহমেদের ভেতরের যন্ত্রণাকে আরও একবার মুক্তি দিতে চাইলেন। এই ব্যথাগুলো উচ্চারণ করলেই হালকা হবে ভেবে আবারও কিছু বলে উঠলেন, অথচ তা আরও ভারী হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। আমার বন্ধুর দেওয়া শেষ আমানত হচ্ছে মেঘ। মৃত্যুর আগে শেষবারের মতো সে আমার হাত চেপে ধরে বলেছিল, ফয়েজ, আমার মেয়েটাকে ভালো করে দেখে কারোর হাতে তুলে দিস, যেন সে ভালো থাকে, সুখে থাকে। কিন্তু আমি পারলাম না রাহেলা,
আমি পারলাম না, আমার বন্ধুর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না। এই অপরাধ বোধ আমায় ধ্বংস করে দিচ্ছে রাহেলা, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। ফয়েজ আহমেদের এমন আক্ষেপ শুনে রাহেলা বেগম সান্ত্বনার কণ্ঠে বললেন, আপনি শান্ত হন দয়া করে, এইভাবে উত্তেজিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষত এত গভীর হয় যে তার শব্দে উপশম হয় না, সময়ও তাতে প্রলেপ দিতে পারে না। ফয়েজ আহমেদের চোখের সামনে শুধুই ভেসে উঠছে ছোট্ট মেঘের মুখ, যে মেয়েটি একদিন হাত ধরে হাঁটতে শিখেছিল, বাবার কাঁধে চড়ে আকাশ ছুঁতে চেয়েছিল। সেই মেয়েটাই আজ নীরব যন্ত্রণার সমুদ্রে ডুবে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। মেঘ তার একমাত্র প্রাণের বন্ধুর শেষ স্মৃতি। এই মেয়েকে তিনি বুকের ভেতর লুকিয়ে রেখেছিলেন, নিজের সন্তানের চেয়েও অধিক ভালোবেসেছেন। তবু আজ সময় যেন তার সাথে নিষ্ঠুরতম পরিহাস করছে। কেন, কেন এই ভালোবাসার বিনিময়ে এত যন্ত্রণা বরাদ্দ হলো তার মেঘের জন্য? অন্ধকার রাতের নিস্তব্ধতায়, একজন পিতার শূন্যতায় সবচেয়ে করুণ সুর বাজতে লাগলো। ফয়েজ আহমেদ আর রাহেলা বেগমের বলা প্রতিটি কথার আচমকা ঝড় উঠল মেঘের ভেতর। এই ঝড় কোনো প্রকৃতির নয়, কোনো দৃশ্যমান ধ্বংসযজ্ঞ নয়, বরং এক অনিবার্য বিপর্যয়, যা ভেতর থেকে গুঁড়িয়ে দিতে লাগলো তার অস্তিত্বের প্রতিটি ইট। তার চারপাশের পৃথিবী কেঁপে উঠল এক অজানা শূন্যতার স্পর্শে। শট করেই মোবাইলটা বন্ধ করে দিল আদিবা। ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি, বিজয়ের অনুভূতি তার চোখে মুখে ফুটে উঠেছে সুস্পষ্টভাবে। সে তো অপেক্ষা করছিল এই মুহূর্তটির জন্যই। মেঘের দুর্বলতা, মেঘের কষ্ট, মেঘের অস্তিত্ব সংকট, এই সবই তো তার আশীর্বাদ স্বরূপ। যত বেশি ভেঙে পড়বে মেঘ, ততই সহজ হবে তার পথ, শ্রাবণকে পাওয়ার পথ। শ্রাবণকে কাছে পাওয়ার স্বপ্ন সে বহুদিন ধরে লালন করছে। আর এখন মেঘ নিশ্চয়ই এমন কোনো সিদ্ধান্ত নেবে যা তার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। কিন্তু মেঘ, মেঘ এখনো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। সে তো কিছুই শুনতেই পারছে না। সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। হৃদয়ের ভেতর অসংখ্য কণ্ঠ একসঙ্গে চিৎকার করে উঠছে, অথচ বাইরের পৃথিবী ঘুমিয়ে আছে নিঃসঙ্গ নীরবতায়। সে কি ভুল শুনেছে, নাকি এটাই বাস্তব? কিছুই বুঝতে পারছে না সে। ফয়েজ আহমেদ তার আসল বাবা নন, যাদের বাবা মা ভেবে এত বছর বড় হয়েছে, যাদেরকে ভালোবাসা একমাত্র আশ্রয় ভেবেছে, তারা কেউই তার আপন জন নয়। না, এটা সত্যি হতে পারে না। তারা তার বাবা মা, আসল বাবা মা। কিন্তু বাবা যে এসব বলল, তাহলে কি এটাই সত্য? সত্য নামক নির্মম বস্তুটি কখনো অনুমতির অপেক্ষা করে না। সত্যের খোলা তরবারি হৃদয়ের সমস্ত কোমলতা বিদ্ধ করে ফেলে নির্মম ধারালো আঘাতে। মেঘের পুরো শরীর কেঁপে উঠল হঠাৎ, মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে সবকিছু একসঙ্গে ঘুরছে তার চারপাশে। এতক্ষণে ধরে যে জমিনকে কঠিন বলে জানত, সেটাই এখন তার পায়ের নিচে বালির মতো ধসে যাচ্ছে। ধীরে ধীরে কিছুটা পিছিয়ে গেল মেঘ। এই বাস্তবতা থেকে নিজেকে সরিয়ে নিতে চায় সে। এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি জানালা দরজা, যেগুলো তার শৈশবের সাক্ষী, যাদের দেওয়ালে তার না বলা অনুভূতি প্রতিচ্ছবি আঁকা ছিল, আজ সেগুলোই শত্রু হয়ে দাঁড়িয়েছে তার সামনে। প্রতিটি দেওয়াল, প্রতিটি জানালা তার দিকে তাকিয়ে নির্মোহ দৃষ্টিতে বলছে, তুমি এখানে আগন্তুক, এই আশ্রয় তোমার নয়। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো মেঘের। তারপর সে টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। একটা শেষ আশার সন্ধানে উত্তর খুঁজতে এগিয়ে যাচ্ছে সে। মেঘ জানতে চায়, খুব করে জানতে চায়, তার সমস্ত জীবন কি শুধুই এক ভয়ঙ্কর প্রহসন? নিজের কক্ষের আসবাবপত্র গুছিয়ে নিচ্ছিল রাহেলা বেগম। হাতে থাকা কাপড়ের টুকরোয় ধুলোর আস্তরণ মোছার সঙ্গে সঙ্গে এক অজানা প্রশান্তি ছুঁয়ে যাচ্ছিল তার মনকে। পরিপাটি শোবার ঘর, পরিচ্ছন্ন আসবাব, এগুলো তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি।
কিন্তু হঠাৎই কক্ষের বাতাস কিছুটা ভারী হয়ে উঠল। একটা অজানা আশঙ্কা ধীরে ধীরে হানা দিল চারপাশে। কাঁপা কাঁপা পায়ে, একদম রোবটের মতো যান্ত্রিক ভঙ্গিতে দরজার ফ্রেমে ধরিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। সে যেন এখন আর মেঘ নয়, বরং কোনো ছায়া প্রতিমা। আলো অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অস্তিত্বহীন সত্তা। তার চোখ দুটো কুয়াশায় ঢাকা, অথচ ভেতরে তীব্র এক যন্ত্রণা খেলা করছে। এমন যন্ত্রণা যা ভাষার অতীত আর শব্দের ঊর্ধ্বে। মেঘের দিকে চোখ পড়তেই থমকে গেলেন রাহেলা বেগম। বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল। স্নেহের পরশে সন্তানের দিকে ছুটে গেলেন তিনি। কি হয়েছে মেঘ? কাঁদছিস কেন মা? মেঘ কোনো উত্তর দিল না, শুধু তার সেই টলটলে চাহনি তুলে তাকালো রাহেলা বেগমের দিকে। এক অভিমানী আর নিঃশব্দ আর্তনাদ মিশে আছে এই দৃষ্টিতে। এই দৃষ্টিই বিদ্ধ করলো রাহেলা বেগমের বুকের গভীরতম কোণ, যেখানে স্নেহ আর মমতার এক অদৃশ্য নদী বহমান। রাহেলা বেগমের শ্বাস আটকে এলো। তিনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে মা? কিছু বল। শ্রাবণ কিছু বলেছে? নাকি অন্য কিছু? বল না মা, চুপ করে থাকিস না। কথা বলতে বলতে মেঘেরকে কাছে টেনে খাটে বসিয়ে দিলেন তিনি। মেঘ এখনো চুপ। শব্দেরা গলায় দলা পাকিয়ে আটকে গেছে, বের হওয়ার পথ পাচ্ছে না। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে ক্ষীণ অথচ ভারী কণ্ঠে ফিসফিস করে মেঘ বলে উঠল, আমি আ- আমি তোমাদের মেয়ে না, তাই না মা? মেঘের মুখ থেকে এমন কথা শুনতে রাহেলা বেগমের শরীর জমে গেল। হৃদয়ের গহীনে কেউ যেন ধারালো কিছু দিয়ে গভীর ক্ষত করে দিল। না, এই প্রশ্ন তো কখনো শুনতে হয়নি তাকে। এই কণ্ঠস্বর এতটা অসহায়, এতটা বেদনাদীর্ণ। এই কণ্ঠস্বর এতটা অসহায়, এতটা বেদনাদীর্ণ হতে পারে, তিনি কখনো কল্পনাও করেননি। তিনি তো জানতেন মাতৃত্ব কেবল জন্মদানের নাম নয়, এক আশ্রয়, এক ভালোবাসার প্রতিশ্রুতি, এক অনিঃশেষ আত্মত্যাগ। তাহলে আজ, আজ তার সেই আশ্রয়ে প্রথমবারের মতো প্রশ্নের ঝড় উঠল। রাহেলা বেগমের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। মেঘের করা প্রশ্ন বজ্রপাতের মতো আছড়ে পড়ল তার বুকের গভীরে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি মেঘের দিকে। এ কি শুনলেন তিনি? তার আদরের মেঘ, যে কন্যার জন্য দিনের পর দিন নিজের হাসিটা বিসর্জন দিয়েছেন, সেই সন্তান আজ তাকে প্রশ্ন করছে, সে কি তারই মেয়ে? মেঘ আর চুপচাপ বসে থাকতে পারল না। বুকের ভেতর জমে থাকা কষ্টের পাহাড়টা মুহূর্তে ধসে পড়তে লাগলো। অঝোর ধারায় হাউ মাউ করে কাঁপতে শুরু করলো সে। বুকের ভেতর এক দহন, এক দাবানল ছড়িয়ে পড়েছে তার। কিছুটা উঁচু স্বরে মেঘ বলে উঠল, বলো মা, বলো, আমি কি সত্যি তোমাদের মেয়ে নই? গলার স্বরটা কেঁপে উঠল মেঘের। চোখের পানি ঝরছে টপ টপ করে। দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরেছে রাহেলা বেগমের শাড়ির আঁচল। এত বছর ধরে যাদেরকে বাবা মা ভেবে বড় হলাম, যাদের ভালোবাসাকে নিজের সবচেয়ে আপন বলে জানলাম, তারা কি সত্যি আমার আপন না? এত বড় মিথ্যা আমাকে বলে গেলে মা? কেন, কেন করলে এমন? ব্যথায়, অভিমানে, দুঃখে কণ্ঠটা ক্রমশ চিৎকারে পরিণত হচ্ছে মেঘের। রাহেলা বেগম থ হয়ে বসে রইলেন। তার হাতটা তুলে দিতে চাইলেন মেঘের মাথায়, কিন্তু হাতটা থেমে গেল মাঝ পথে। বুকের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে তার। এ কেমন পরিণতি! যে মেয়েটাকে পরম মমতায় আগলে রেখেছেন, যে মেয়ের প্রতিটা হাসি তার হৃদয় জুড়ে উজাড় করে দিয়েছেন, সেই মেয়ে আজ তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘের কান্না ক্রমেই আকাশ ফাটিয়ে ওঠার মতো করে উঠছে। তোমাদের জন্য আমি কি ছিলাম, কি ছিলাম আমি? একটা দয়ার দান, কেবল একটা বোঝা, যাকে আশ্রয় দিয়েছো, লালন করেছো, ভালোবেসেছো কি? নাকি শুধুই দয়া করেছো? মা বলো, আমাকে কি ভালোবাসোনি? শেষ কথাগুলো বলতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যেতে লাগলো মেঘ। রাহেলা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না।
দুই হাতে মেঘকে জড়িয়ে ধরলেন শক্ত করে, যেন কেউ যদি আজ তার বুক চিরে এই মেয়েকে কেড়ে নিতে আসে তবে তিনি সহ্য করতে পারবেন না। সহাস্যে নিজের বুক পেতে দেবেন, কিন্তু মেয়েকে ছাড়বেন না। কে বলেছে তুই আমার মেয়ে না মেঘ? কে বলেছে? মেঘের চুলে হাত বুলিয়ে আঁচলে মুখ মুছে বলতে লাগলেন রাহেলা বেগম, তুই আমার মেয়ে, আমার জান, আমার বুকের মানিক, তুই আমার মেয়ে মেঘ, তুই আমারই মেয়ে। কিন্তু মেঘ যেন থামছেই না, কাঁদছে, বুক ফেটে আহাজারিতে কেঁপে উঠছে ঘরদোর। তাহলে কেন লুকিয়ে রাখলে মা? কেন এত বছর আমায় মিথ্যা বলে রাখলে? রাহেলা বেগম আর কিছুই বলতে পারলেন না, শুধু মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কান্না চাপাতে থাকলেন। আজ এই সম্পর্কের মধ্যে কিছুই অবশিষ্ট রইল না, শুধুই এক শূন্যতা, এক গভীর অভিমান, আর এক সমুদ্র সম দুঃখ চারিদিকে খেলা করতে লাগলো। মেঘের বুক ফাটা কান্নারা থামতেই চাইছে না কোনোভাবে, বরং রাহেলা বেগমের আঁচল ভিজিয়ে দিয়ে আরো জোরে জোরে কাঁদছে মেঘ। সে আর নিজেকে সামলাতে পারছে না। দুনিয়াকে হঠাৎ করেই বড় বেশি অপরিচিত মনে হচ্ছে তার কাছে। নিজের পরিচয়টুকু যদি মিথ্যা হয়ে যায় তাহলে সে আর কে? কোথায় তার ঠিকানা? রাহেলা বেগম কেবলই শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তাকে, কিন্তু রাহেলা বেগমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে কান্নার চাপে। এই মেয়ে তার নিজের, এত ভালোবাসা, এত মানুষ, এত কিছু করতে নিজের রক্তের চেয়ে বেশি আগলে রেখেছেন, তবু আজ এই মাতৃত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিল তার ভাগ্য। মেঘ ধীরে ধীরে রাহেলা বেগমের বাঁধন থেকে নিজেকে সরিয়ে নিল। তুমি আমার মা নও, আমিও তোমাদের মেয়ে নই। রাহেলা বেগম মুহূর্তেই জমে গেলেন। তার হাতটা আবারও এগিয়ে যেতে চাইল মেঘের দিকে, কিন্তু মেয়েটা এক ধাক্কায় সরিয়ে দিল তা। আমার নিজের কেউ নেই, তাই না? এত বছর ধরে একটা মিথ্যা নিয়ে বেঁচেছিলাম আমি। আমি তো ভেবেছিলাম এই বাড়িটাই আমার আশ্রয়, এই মানুষগুলোই আমার আপন, কিন্তু কিছুই তো সত্যি না মা, কিছুই না। আবারও অধিক কান্নায় ভেঙে পড়তে লাগলো মেঘ। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবারও বলে উঠল, আমি কার মেয়ে মা? বলো, বলো আমার বাবা মা কে? রাহেলা বেগম এবার আর সহ্য করতে পারলেন না। অঝরে কাঁদতে কাঁদতে মেঘের হাত ধরতে গেলেন, কিন্তু সে আবারও পিছু হটে গেল। তুমি এত বছর কেন লুকিয়ে রাখলে মা? কেন? আমার কি জানার অধিকার নেই? আমাকে কেন এত বড় মিথ্যার মধ্যে ফেলে রাখলে? মেঘের কণ্ঠে শুধুই কান্না, শুধুই হতাশা। এই মুহূর্তে পৃথিবীর সকল অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাকে। রাহেলা বেগম অসহায়ের মতো বললেন, মা বিশ্বাস কর, আমি কখনো তোর সাথে মিথ্যা কথা বলিনি। তোকে ভালোবেসে নিজের প্রাণ দিয়েছি। তুই যদি আমার না হোস তাহলে কে আমার মা বল তুই? কে আমার কলিজার টুকরা? ভালোবাসা কি রক্তের সম্পর্কের চেয়েও বড় না মা? মেঘের কথায় রাহেলা বেগম বলে উঠলেন, তোর সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্কেরও ঊর্ধ্বে। এই সম্পর্কের কোনো পরিমাপ করা যায় না মেঘ। তুই আমাদের মেয়ে, আমি বলছি, তুই আমাদের মেয়ে। আমি তোমাদের মেয়ে না মা, আমি তোমাদের কেউ না। বলতে বলতেই আবারও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল মেঘ। এরপর আবারও বলে উঠল, তুমি আমাকে ভালোবেসেছো সেটা সত্যি হতে পারে, কিন্তু আমি তো একদিন ভেবে এসেছি তুমি আমার রক্তের সম্পর্কের মা। আমার পরিচয়টাই মিথ্যা ছিল। আমি কোথায় যাব এখন মা? কার কাছে যাব? কে আছে আমার? রাহেলা বেগমের মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না, কেবল মেয়ের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলেন তিনি। কিছুটা শোরগোল শুনতেই তড়িঘড়ি করে ঘরে প্রবেশ করলেন ফয়েজ আহমেদ। ঘরে ঢুকতেই থমকে গেলেন তিনি। তার অর্ধাঙ্গিনী আর একমাত্র মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। দৃশ্যটা এক মুহূর্তের জন্যেও সহ্য করতে পারলেন না তিনি। কপালে ভাঁজ ফেলে দ্রুত এগিয়ে এসে গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। কি হয়েছে? এভাবে কাঁদছো কেন দুজন? রাহেলা বেগমের চোখের জল মুছতে মুছতে মুখ খুলতে গেলেন, কিন্তু মেঘের মুখ কেবলই নীরবতা।
যেন সমস্ত অনুভূতির জমাট বেঁধেছে তার বুকে। ফয়েজ আহমেদ আবারও কিছু বলতে যাবেন, ঠিক তখনই মেঘের গলা কেঁপে উঠল। একরোখা হয়ে সে বলে উঠল, বাবা, খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। আগামী কয়েকদিনের মধ্যেই আমি বিয়ে করব। ছেলে তুমি যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব আমি। আমাকে দেখানোর কোনো দরকার নেই। আর এই কথা যেন আমাকে দ্বিতীয়বার বলতে না হয়। মেঘের কণ্ঠস্বরে যে শূন্যতা, যে ক্লান্তি, তা বুঝতে কারোর বাকি রইল না। ফয়েজ আহমেদ অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, আর রাহেলা বেগম নিঃশব্দে চোখের জল ফেলতে থাকলেন। মেঘ আর কোনো কিছু শুনল না, কারোর কোনো প্রশ্নের জবাবও দিল না। ঝট করে উঠে দাঁড়ালো, চোখের জল আঙ্গুলের পিঠ দিয়ে মুছে নিল এক ঝটকায়, আর একটি ফোঁটাও যেন গড়িয়ে না পড়ে। এরপর হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে, ঠিক যেন একটা ঝটকায় এসে আছড়ে পড়ল, আবারও মুহূর্তে মিলিয়ে গেল দিগন্তের ওপারে। পেছনে দাঁড়িয়ে থাকা ফয়েজ আহমেদ এখনো স্তব্ধ। মেয়েটার এত পরিবর্তন কেন? কেন আজ তার কণ্ঠে এতটা কঠোরতা, আর হৃদয়ের মধ্যে যেন অজানা আশঙ্কা কম্পন তুলতে লাগলো। কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। রাহেলা বেগমের দিকে তাকাতেই রাহেলা বেগম কেঁদে উঠলেন। মেঘ কিভাবে যেন সত্যিটা জেনে গেছে, আমরা যে তার আসল বাবা মা না, তাই এখন আমাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবছে। অর্ধাঙ্গিনীর মুখের করুণ সত্যটা শুনতে পেয়ে কেঁপে উঠলেন ফয়েজ আহমেদ। গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী ফয়েজ আহমেদের অন্তরেও কিছু একটা গভীরভাবে ধাক্কা দিয়ে গেল। যে সত্যর মুখোমুখি তিনি কখনোই হতে চাননি, সেই সত্যি আজ তার সামনে এসে দাঁড়ালো। এবার কিভাবে সামলাবেন তিনি? ভাবতেই কক্ষ বক্ষ পিঞ্জিরায় হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে দুলে উঠল। কি করবেন এবার তিনি? নিজের কক্ষে নিঃশ্বাস শুয়ে আছে, নিঃসঙ্গভাবে শুয়ে আছে মেঘ। বাইরের আকাশ মেঘে ঢাকা, মনে হচ্ছে প্রকৃতিও তার যন্ত্রণার সঙ্গী হয়ে উঠেছে আজ। মৃদু বাতাস জানালার পর্দা উড়িয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের দম বন্ধ করা এক অনুভূতি জমাট বেঁধে আছে। বালিশের মুখ গুজে কান্নার শব্দগুলো আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে। কিন্তু এই কান্না কি কখনো থামবে? কেন সব সময় তার সাথেই এমন হয়? কেন ভাগ্য এতটা নির্মম? এতদিন যাদেরকে মা বাবা বলে মেনে এসেছে, ভালোবেসে এসেছে, সে তাদের রক্তের সম্পর্কের কেউ নয়। মন মানতে চায় না কিছুতেই। ছোটবেলা থেকেই কোনো কিছুরই অভাব ছিল না, বরং প্রয়োজনের তুলনায় অনেক বেশি আদর যত্নে বড় করেছে তারা। এক মুহূর্তের জন্যেও ভাবতে দেয়নি সে তাদের রক্তের নয়। কিন্তু আজ যখন সে জানতে পারল তার অস্তিত্বের শেকড় ভিন্ন, তখন হৃদয়ের গভীরে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। তার বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে সে। যে মানুষগুলোকে এত ভালোবেসে এসেছে, তাদের মুখের দিকে তাকালেই মনে হবে এরা আমার আপন নয়। কি ভয়ঙ্কর এক অনুভূতি, কি নিদারুণ সত্য! যখন সে মায়ের মুখের দিকে তাকাবে, তখন অন্তর থেকে কোনো এক অজানা কণ্ঠ ফিসফিস করে বলবে, ওটা তোর আসল মা না। এই কথাটা সে সহ্য করতে পারবে না। ফট করে চোখ জোড়া বন্ধ করে ফেলল সে। বুকের মধ্যে এক শূন্যতা গিলে খাচ্ছে তাকে। নিজের অস্তিত্বের মায়া জালে এক নিঃসঙ্গ নাবিক হয়ে সে ভাসছে অনন্ত শূন্যতায়। নিঃশব্দে পা টিপে টিপে শ্রাবণের ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো আদিবা। বুকের ভেতর ঢেউ তুলে উঠল এক অদ্ভুত স্পন্দন। দরজার সামান্য ফাঁকা দিয়েই উকি দিতেই সময় থমকে গেল তার জন্য। এক অলিখিত মোহের বাঁধনে মুহূর্তে বন্দী হয়ে পড়ল সে। সদ্য গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। ভেজা চুল থেকে ছোট ছোট জলবিন্দু গড়িয়ে পড়ছে প্রশস্ত কাঁধ বেয়ে। পিঠের মসৃণ ত্বকের ওপর দিয়ে জলবিন্দুগুলো ধীর গতিতে নেমে যাচ্ছে স্বচ্ছ স্রোতের মতো। তার চন্দন ফর্সা উজ্জ্বল ত্বক, চওড়া বুক, সুঠাম বাহু, সবকিছু দেখলে মনে হয় কোনো নিখুঁত শিল্পীর হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। তার শরীরের প্রতিটি বাঁক, প্রতিটি পেশি দেখলে মনে হবে শক্তিমত্তার অহংকার বয়ে বেড়াচ্ছে সেগুলো।
আয়নায় শ্রাবণের চেহারা দেখা যাচ্ছে, মুখে সেই গম্ভীর ভাব যেটা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। চোখ দুটো তীক্ষ্ণ গভীর, যা দেখলে মনে হয় এক সাগরের অতল গভীরতা, যেখানে ডুবলে আর ফিরে আসা সম্ভব না। ঠোঁটের কোণে এক অসম্পূর্ণ অভিব্যক্তি, যেখানে লেগে থাকে কঠোরতা আর কোমলতার মাঝে এক অদ্ভুত খেলা। আদিবা তাকিয়েই রইল এক দৃষ্টিতে শ্রাবণের ওপর থেকে, কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। এই তো সেই পুরুষ যাকে সে অবচেতনেই খুঁজে ফেরে সব সময়, যাকে দেখলেই তার অষ্টাদশী তনু মন ধড়পড় করে ওঠে, যার প্রতিটি চলাফেরা, প্রতিটি নিঃশ্বাস তার মনের গহীনে এক অনির্বাচনীয় আবেশ জাগিয়ে তোলে। তার প্রশস্ত বুকে মাথা রেখে হারিয়ে যেতে ইচ্ছে করে, তার শক্ত বাহুতে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে। এ যেন এক নিষিদ্ধ মোহের বন্দিত্ব, যে মোহে মুক্তি নেই, কোনো অভিব্যক্তি নেই। শ্রাবণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে হাত বুলিয়ে নিচ্ছে, এক পাশ থেকে অন্য পাশে টানছে ভেজা চুল। তার প্রতিটি ছোট ছোট গতিবিধিও যেন এক সম্মোহনী আবহ সৃষ্টি করছিল। আলো আঁধারের এই সন্ধিক্ষণে তার ত্বকের ওপর আলো ঠিকরে পড়ে এক স্বর্ণাভ আভা তৈরি করছিল। হঠাৎ কোনো এক অজানা অনুভূতিতে শ্রাবণের ভুরু কুঁচকে গেল। কোনো অনুসন্ধিৎস ভাব নিয়ে পেছনে ফিরে তাকালো। মুহূর্তে শ্বাস আটকে এলো আদিবার। পলক ফেলার আগেই তার দৃষ্টি শ্রাবণের চোখের সাথে আটকে গেল। আচমকায় দরজা ফাঁক দিয়ে আদিবার চঞ্চল ছায়া দেখে শ্রাবণের ভুরু জোড়া কুঁচকে গেল। খাটের উপরে পড়ে থাকা টি শার্টটা হাতে তুলে নিল সে। সেটা গায়ে জড়াতে জড়াতে গম্ভীর স্বরে বলে উঠল, এখানে কি করছিস তুই? অপ্রস্তুত আদিবা একদমে নিঃশ্বাস নিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতর ছোট্ট একটা ঝড় বয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, তোমার সাথে একটু কথা ছিল। শ্রাবণ কয়েক মুহূর্ত চুপ করে রইল, চোখের দৃষ্টিতে নিঃশব্দ প্রশ্ন। তারপর গলায় একরকম অনাগ্রহ মিশিয়ে বলে উঠল, ভেতরে আয়। সুযোগ কোনোভাবেই হাতছাড়া হতে দিলেও না আদিবা। এক মুহূর্ত বিলম্ব না করে তড়িঘড়ি করে ঘরের ভেতরে ঢুকে পড়ল সে। তবে তার এই আচমকা উচ্ছ্বাস শ্রাবণের দৃষ্টি এড়ালো না। সামান্য অবাক হয়ে তার ভুরু আরো কুঁচকে গেল। কি বলবি, জলদি বল, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় হ। শ্রাবণের কণ্ঠস্বর শীতলতা বিরাজ করছে। তার 1 মিনিট সময়ও মূল্যবান, আর এই মুহূর্তে আদিবার অস্তিত্ব তার জন্য একদমই অর্থহীন। কিন্তু আদিবার জন্য, সে জানে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মনকে সামলে নিয়ে সে গভীর দৃষ্টিতে তাকালো শ্রাবণের চোখে, যেখানে সে প্রতিনিয়ত হারিয়ে যেতে চায়। কিন্তু কি বলবে এখন? শ্রাবণের চোখে চোখ পড়তেই কথাগুলো হুট করেই হারিয়ে গেল। বিরক্ত হলো শ্রাবণ। চুপ করে থাকলে বেরিয়ে যা, আমার কাজ আছে। শ্রাবণের কথায় হুঁশ ফিরল আদিবার। কাল বিলম্ব না করে দ্রুত নিজের মোবাইলটা বের করলো। যে ভিডিওটা সে মেঘকে দেখিয়েছে, সেই ভিডিওটাই শ্রাবণকে দেখালো। তার ভেতরে এক ধরনের অদ্ভুত তৃপ্তি কাজ করছে। মনে মনে ভাবছে, শ্রাবণ যখন এই সত্য জানতে পারবে, তখনই নিশ্চয়ই মেঘের প্রতি তার সমস্ত মায়া ভালোবাসা গলিত সীসার মতো জমাট বেঁধে পড়ে যাবে। এক নিমিষেই সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে মেঘের দিক থেকে। যে মেয়ের বাবা মায়ের পরিচয় অজ্ঞাত, তাকে কি করে শ্রাবণ মেনে নেবে? এই ভাবনাতেই পুলকিত হয়ে উঠল তার অন্তর। শির দ্বারা বেয়ে এক প্রকার শীতল শিহরণ বয়ে গেল আদিবার। কিন্তু মুহূর্তের ব্যবধানে সমস্ত হিসেব নিকেশ পাল্টে গেল। ভিডিওটি শেষ হতে না হতেই শ্রাবণের চোখ দুটো রক্তিম অগ্নিশিখার মতো জ্বলে উঠল। গভীর রাতের নিস্তব্ধ অরণ্যে আচমকা দাবানল ছড়িয়ে পড়ার মতোই দাউ দাউ করতে লাগলো সেগুলো। ভয়ঙ্করভাবে তার দৃষ্টি বিদ্ধ করতে লাগলো আদিবাকে। এটা কি মেঘকে দেখিয়েছিস? শব্দগুলো ঠিক রুক্ষ পাথরের গায়ে ছুরি চালানোর মতো ধারালো শোনালো আদিবার নিকট। খানিক ভড়কে গেল সে, তবে দমে যাওয়ার পাত্রী নয় সে। গলা সাফ করে আগের মতোই স্পর্ধিত ভঙ্গিতেই বলে উঠল, হ্যাঁ দেখিয়েছি, কেন দেখাবো না? এই বাড়ির মেয়ে না হয়েও কেমন ভাব তার শরীর।
চটাক। বাক্যটি অসম্পূর্ণই থেকে গেল। তার আগেই আদিবার মুখ পাশ ফিরে গেল প্রচণ্ড আঘাতে। বজ্রের মতো এক তীব্র চড় এসে আছড়ে পড়ল তার গালে। মুহূর্তের জন্য সমস্ত দিগন্ত ঘোলাটে হয়ে উঠল তার। এক অদ্ভুত ঝাঁকুনি খেয়ে গেল, কয়েক সেকেন্ডের স্তব্ধ হয়ে গেল। আস্তে আস্তে হাত তুলে গালে ছুঁয়ে দেখল আদিবা। চোখে মুখে বিস্ময় ও অপমানের ছাপ। সে এমনটা আশা করেনি। শ্রাবণের মুখ আগুনের মতো তেতে আছে, চোখের দৃষ্টি তীব্র ধারালো, মনে হচ্ছে ক্ষণিকের মধ্যেই এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাবে। জানিস তো, তোকে এখন আমার খুন করে ফেলতে ইচ্ছে করছে আদিবা। অত্যাধিক জোরে চিৎকার করে উঠল শ্রাবণ। একটা মুহূর্তের জন্য আদিবার ভেতরটা হিম শীতল হয়ে গেল। বুকের ভেতর কেউ শিকল পরিয়ে টেনে ধরার মতো হয়ে গেল সে। নিঃশ্বাস নেওয়াও দুষ্কর হয়ে উঠছে। তার কি ভুল হয়েছে? সত্যিটা তো দেখলই সে। নাকি সে এমন কোনো এক আগুনে হাত দিয়েছে যা এখন পুরোটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে? ভাবতে ভাবতেই আদিবা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শ্রাবণের চোখের আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে যেন। এই মুহূর্তে বেরিয়ে যা দিবা, না হলে আমি এমন কিছু করে ফেলবো যা আমার জন্যেও অনুচিত হবে, আর তোর জন্য তো হবেই। কণ্ঠে তার বজ্রের গর্জন, ভয়, অপমান আর হতাশায় সেখান থেকে পালিয়ে বেরিয়ে গেল আদিবা। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঘরের নিস্তব্ধতা চিরে বিষধর সাপের মতো ফোঁস করে উঠল শ্রাবণ। বুকের ভেতর ক্ষোভের লাভা ফুটতে শুরু করেছে। রাগ, দুঃখ, অপরাধ বোধ সবকিছু একসঙ্গে বুকে ধাক্কা দিচ্ছে একটা জটিল ঘূর্ণিঝড়ের ন্যায়। সবকিছু তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ছড়িয়ে পড়েছে। মেঘ, সে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে এই সত্যিটা জানার পর। শ্রাবণ তো বহু আগেই জানতো, শুধু মেঘের জন্যই সত্যটা এতদিন নিজের ভেতরে পাথরের মতো চেপে রেখেছিল, যাতে করে এই মেয়েটার ছোট্ট হৃদয়টা ভেঙে না যায়। বাড়ির বড়রা জানে, এমনকি সে নিজেও জানে, কিন্তু ছোটদের কাছে এইসব কখনো প্রকাশ করা হয়নি। আর আজ সেই লুকানো সত্যটাই আদিবার মতো নির্দয় অসভ্য মেয়ের কারণে ফাঁস হয়ে গেল। শ্রাবণের সত্যি সত্যি মনে হলো এখনই আদিবাকে চেপে ধরে শ্বাসরোধ করে ফেলতে পারলে মনে হয় রক্ত ফুটতে থাকা আগুনটাকে একটু শান্তি পেত। দুই হাতে নিজের চুল শক্ত করে খামচে ধরল সে। তার ফুল কি করছে এখন? বুকের ভেতর ধক করে উঠল। মেঘ কাঁপছে। তাহলে কি তার দুই চোখের মেঘ এখন সত্যিই বৃষ্টি ঝরাবে? রাহেলা বেগম নিঃশব্দে মেঘের কক্ষে প্রবেশ করলেন। হাতের প্লেটে রাখা খাবার শীতল হয়ে এসেছে, যেমন শীতল হয়ে আসে অপেক্ষার দীর্ঘ সময়। সকাল থেকে এক ফোঁটা খাবারও পেটে পড়েনি মেঘের। দুঃখ, অভিমান আর উদ্বেগ মিলে বুকের ভেতর এক অদৃশ্য ভার হয়ে জমেছে নিশ্চয়। মেঘ যে সেই সকালেই ঘরে ঢুকেছে, দরজা বন্ধ করে দিয়েছে, আর বের হয়নি। ঘরে প্রবেশ করতেই রাহেলা বেগম দেখলেন মেঘ বালিশে মুখ গুজে পড়ে আছে। কান্নার ভারে সমস্ত শরীর অবসান্ন হয়ে এসেছে তার। বাতাসে ঘনীভূত হয়ে আছে এক অভিমানী নীরবতা, যার ওজন রাহেলা বেগমের হৃদয়কেও চেপে ধরেছে। খাটের পাশে খাবারের প্লেটটি রেখে ধীর পায়ে এগিয়ে এসে সন্তর্পণে মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন তিনি। পরিচিত সেই মমতার স্পর্শে একটু নড়ে উঠে ধীরে ধীরে মুখ তুলল মেঘ। রাহেলা বেগমের বুকটা কেঁপে উঠল। মেঘের চোখ দুটি যেন রক্তরাঙা এক নদী, যেখানে কান্নার জলোচ্ছ্বাস বয়ে গেছে বারবার। চোখের কোণে জমে থাকা নোনা জল নিঃশব্দে বলে দিচ্ছে তার অশ্রু স্নাত যন্ত্রণার কথা। কতক্ষণ ধরেছে কেঁদেছে কে জানে। রাহেলা বেগম হাত বাড়িয়ে মেয়ের গাল ছোলেন। সেই স্পর্শে একরাশ উদ্বেগ, অপরিসীম স্নেহ আর ব্যথার মিশেল ছিল, কিন্তু মাতৃস্নেহের সমস্ত উষ্ণতা দিয়েও এই অভিমান গলানো সম্ভব সম্ভব নয়। মায়েদের কাছে কিছুই অসম্ভব না। রাহেলা বেগম স্নেহ মাখা স্পর্শ জলোচ্ছ্বাস হয়ে
এলো মেঘের হৃদয়ে। বুকের গভীরে জমে থাকা শোক আর কষ্ট মুহূর্তেই বাঁধ ভেঙে বেরিয়ে গেল। সে হঠাৎই হাউমাউ করে কেঁদে উঠল, সমস্ত শক্তি দিয়ে মায়ের কোমর জড়িয়ে ধরল, যেন এই আঁকড়ে ধরার ভেতরেই সে খুঁজে পাবে আশ্রয়, খুঁজে পাবে উত্তরহীন প্রশ্নগুলো, কোনো সান্ত্বনা। কান্নায় ভিজে যাওয়া স্বরে ফিসফিস করে মেঘ বলে উঠল, এই সত্যিটা না জানলে কি খুব বেশি বড় কোনো অন্যায় হয়ে যেত মা? কেন আমার ভাগ্যে এই কঠিন সত্যের অগ্নি পরীক্ষা রাখা হলো? কেন মা, কেন? রাহেলা বেগম নিশ্চুপ রইলেন। ঠোঁট কাঁপলো তার, কিন্তু উচ্চারণ হলো না কোনো শব্দের। কি বলবেন? কি বললে এই ব্যথার পাহাড় একটু হলেও হালকা হবে? বুঝতে পারলেন না তিনি। মেঘ তখন চোখের জলে ভেসে যেতে যেতে আবারও বলে উঠল, রক্তের সম্পর্কই কি সব মা? সম্পর্ক কি শুধুই জন্মের বাঁধনে বাঁধা? আমি জানি আমার পৃথিবী শুধু তোমাদের জন্যই, তোমরাই তো আমার বাবা মা। তাহলে কেন ভাগ্য আমাদের সম্পর্ককে এক শীতল সীমারেখা টেনে দিল? কেন আমাদের মাঝে একটা কিন্তু রেখা রেখে দিল মা? বলো না, কি করে আমি এই নির্মম সত্যিটা মেনে নেব? কি করে ভুলে যাব এই সব কিছু? রাহেলা বেগম মেয়ের অশ্রু ভেজা মুখে হাত বুলিয়ে দিলেন। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক অতলান্ত যন্ত্রণা। কিন্তু কিছুই বলার মতো শক্তি কি সত্যি তার অবশিষ্ট আছে? রাহেলা বেগম গভীরভাবে শ্বাস নিলেন। বুকের গভীরে জমে থাকা সমস্ত কষ্ট এক নিমিষেই গলদকরণ করতে চাইলেন। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। কাঁপা কাঁপা স্বরে বিষাদে মোড়ানো কণ্ঠে মেয়ের চুলে হাত বুলিয়ে বললেন, সব ভুলে যা সোনা মা আমার। এই ক্ষত চিহ্নকে মনে জায়গা দিস না। দেখবি সব আগের মতো হয়ে যাবে, ঠিক আগের মতো। আজকের এই মুহূর্ত, এই যন্ত্রণাদায়ক সত্য, এগুলো কেন কখনোই তোর জীবনে আসেনি এমন করেই ভাব। আমার কোলে তুই যেমন ছিলি ঠিক তেমনই থাকবি। আমিই তোর মা, তোর একমাত্র সত্য এইটুকুই। তার কণ্ঠ মায়ের সমস্ত স্নেহ আর আকুলতা মিশে গেল। কিন্তু এই আশ্বাস কি সত্যি মেঘের চিন্তা বদলাতে পারবে? সময় কি সত্যি ফিরে যাবে সেই নির্ভেজাল মায়ায় মোড়া অতীতে? মেঘ কি আবারও সবটা মেনে নিতে পারবে? তার ভাবনার মাঝেই মেঘ ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এখনো টলমল করছে। উত্তর খুঁজেছে মায়ের চোখে। কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে মেঘ বলল, আমি তোমাদের আপন নই বলে কি আমায় দূরে ঠেলে দেবে মা? রাহেলা বেগম আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তীব্র ভালোবাসায় মেঘকে বুকে চেপে ধরলেন। কিন্তু সমস্ত কষ্ট, সমস্ত ভয় তিনি নিজের হৃদয়ের গভীরে চেপে রাখতে চান। মেয়ের চুলে বিলি কাটতে কাটতে গভীর মমতায় বলেন, এত বোকামির কথা আর কখনো মুখে আনবি না মা। তুই আমার হৃদয়ের সবচেয়ে গোপন কোণে লুকিয়ে থাকা অমূল্য ধন। দূরে ঠেলে দেব? কখনোই না। তোকে তো আমি আমার বুকের মাঝে আগলে রাখবো সারা জীবন। তুই যে আমার মানিক, আমার সোনার টুকরা। এই সম্পর্ক রক্তের চেয়েও ঢের বেশি শক্ত, ঢের বেশি গভীর। আর কখনো এমন কথা ভাবিস না। শান্ত হলো মেঘ। অনেকক্ষণ ধরে মাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলো। তার মায়ের এই উষ্ণতার মাঝে সমস্ত দুঃখ গলে গিয়ে হারিয়ে যাবে নিশ্চয়ই। বুকের গভীরে জমে থাকা কষ্টের পাহাড় কিছুটা হালকা হতেই ধীরে ধীরে উঠে বসলো মেঘ। চোখের লালচে ছাপ এখনো রয়ে গেছে, কিন্তু মায়ের স্পর্শে যেন এতটুকু শান্তি ফিরে এসেছে হৃদয়ে। রাহেলা বেগম খাটের পাশে রাখা টেবিলের থেকে খাবারের প্লেট তুলে নিলেন। মৃদু হাসি ফুটল তার ঠোঁটে। এক মা যে তার সন্তানের অভিমান ভাঙানোর সবচেয়ে সহজ উপায় জানে, সেটাই যেন প্রকাশ পেল তার চোখের গভীরে। প্লেটটা মেঘের সামনে এগিয়ে ধরে স্নেহ ভরা কণ্ঠে বলেন, একটু খেয়ে নে মা। কষ্ট পেটে জমিয়ে রাখলে কিন্তু মনও ভারী হয়ে যায়। কোনো ভনিতা ছাড়াই মেঘ আদুরে ভঙ্গিতে মায়ের হাত থেকে খাবারগুলো তুলে নিল। প্রথম কৌতূহল ছিল না, ক্ষুধাই হয়তো তীব্র ছিল না, কিন্তু এই খাবারের মধ্যে যে ভালোবাসা লুকানো, সেটাই তার সমস্ত শূন্যতাকে মুছে দিচ্ছিল ধীরে ধীরে।
রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও একাকী পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে। আকাশটাও আজ মেঘলা, চাঁদও লুকিয়ে গেছে মেঘের আড়ালে। শান্তিনিকেতনের পুরনো বারান্দায় একলা বসে আছে শ্রাবণ। সে আজও যায়নি মেঘের কাছে। যাওয়ার ইচ্ছে ছিল, গিয়েছিল একবার, কিন্তু দরজার ওপাশে মেঘের মাথা কায় আর ভেতরে প্রবেশ করা হয়নি। থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ দরজার ফাঁক দিয়ে উকি দিয়েছিল শুধু। দেখেছিল মেঘ তার খোলা চুলে আঙুল চালিয়ে আনমনে কি যেন ভাবছে। তারপর নিঃশব্দে ফিরে এসেছে শ্রাবণ। রাতের নিস্তব্ধতায় একাকী বসে থাকতে থাকতে হুট করেই স্মৃতির জানালা খুলে গেল শ্রাবণের। মনের কোণ থেকে এক টুকরো আলো ছড়িয়ে পড়ল তার চিন্তার গভীরে। সেই মুহূর্তটা যখন প্রথমবারের মতো সে মেঘের প্রেমে পড়ে গিয়েছিল। স্মৃতির স্রোতে ভেসে যেতেই ঠোঁটের কোণে একটা গভীর হাসি খেলে গেল তার। বহুদিন আগের মধুর গোপন কথা মনে পড়তেই এক অদ্ভুত শিহরণ দিয়ে উঠল তার শরীর। সেদিন ছিল পরন্ত বিকেল। সূর্যের সোনালি আভা ধীরে ধীরে মেঘের আকাশছোঁয়া স্বপ্নের মতো রঙিন হয়ে উঠছিল। শান্তিনিকেতনের ছাদে নরম বাতাসের সাথে তাল মিলিয়ে হেলে দুলে আপন মনে হেঁটে বেড়াচ্ছিল মেঘ। শুভ্র রঙা শাড়িতে তার ছটফটে রূপ যেন একটুখানি গোধূলির আভা মেখে আরও মোহনীয় হয়ে উঠেছিল। সেদিনই প্রথমবার জীবনের পড়তে পড়তে গাঁথা শাড়ির স্পর্শ পেয়েছিল মেঘ। মায়ের হাতে ভালোবাসার কোমল স্পর্শে আঁচল গুছিয়ে নিয়েছিল। সেই আনন্দে তার উচ্ছলতা ছিল বাঁধভাঙা নদীর মতো। ছাদের এক কোণে বসে বই পড়ছিল শ্রাবণ। কিন্তু হুট করেই তার মনের গভীরে অন্য এক অধ্যায় রচিত হল। পৃষ্ঠার শব্দগুলোর মানে হারিয়ে যেতে লাগল আনমনেই। তার দৃষ্টি আটকে গিয়েছিল ঠিক অপর প্রান্তে, যেখানে ছিল এক শুভ্রপরী। মেঘ আপন মনে ঘুরে বেড়াচ্ছিল একদম মুক্ত বিহঙ্গের মতো, যেন পৃথিবীর কোনো নিয়মকানুনই তাকে বেঁধে রাখতে পারবে না। শুভ্র রঙা শাড়ির ভাঁজে সূর্যের শেষ কিরণ মিশে গিয়ে এক অদ্ভুত আভা তৈরি করেছিল। বাতাসে ওড়ানো তার আঁচলকে দেখে মনে হচ্ছিল কেউ আকাশ থেকে মেঘের এক ফালি কেটে এনে তার গায়ে জড়িয়ে দিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আসছিল, যেগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে ওড়াচ্ছিল এক অলিখিত সঙ্গীতের সুর। শ্রাবণ এতদিন মেঘকে দেখেছে, কথা বলেছে, একই বাড়িতে থেকেছে, কিন্তু মেঘের এমন চঞ্চল, এমন প্রাণোচ্ছল রূপ কি সে আগে কখনো দেখেছিল? অবাক শ্রাবণ মেঘের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে, যার চোখের পাতায় আলো ছায়ার খেলা। গোলগাল মুখশ্রীর শিশিরস্নাত কোমলতা আর ঠোঁটের কোণে লেগে থাকা নির্মল হাসি সব মিলিয়ে সে এক অনির্বচনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। শ্রাবণের বুকের গভীরে হঠাৎ করেই এক তীব্র স্পন্দন জেগে উঠল। এই অনুভূতি সে আগে কখনো টের পায়নি, অন্তত মেঘকে ঘিরে তো নয়। এই অনুভূতি নতুন, এই চাহনি অপরিচিত। সে কি এতদিন মেঘকে সত্যিই দেখেছে, নাকি এই প্রথমবার তার রূপের গভীরতা উপলব্ধি করল? আনমনেই ভাবতে লাগল সে। বইয়ের পাতাগুলো হাওয়ার দোলায় উল্টে যাচ্ছিল, কিন্তু শ্রাবণের চোখ মেঘের থেকে এক মুহূর্তের জন্যও সরল না। সে তাকিয়ে রইল অপলক নির্বাক হয়ে। মেঘ তখনও খেয়াল করেনি শ্রাবণকে, কিন্তু শ্রাবণ বুঝতে পারল কিছু একটা বদলে গিয়েছে তার ভিতর। মেঘ আর কেবল তার পরিচিত ছোট্ট মেয়ে না, সে হয়ে উঠেছে এক রহস্যময় সৌন্দর্যের আধার। এক উচ্ছ্বাস, এক মুগ্ধতা, এক অজানা অনুভূতি। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বুকের ভিতর কোনো এক অদৃশ্য টান অনুভব করল মেঘ। থমকে দাঁড়িয়ে ধীর গতিতে ঘুরে তাকাল পিছনে। তৎক্ষণাৎ তার দৃষ্টি গিয়ে আটকে গেল শ্রাবণের চোখে, যে দৃষ্টি গভীর, স্থির, এক অচেনা আবেশে পূর্ণ। শ্রাবণ তখনও একইভাবে তাকিয়েছিল মেঘের দিকে, যেন সময়ের সীমানা অতিক্রম করে সে শুধু মেঘকেই দেখছে। এক মুহূর্ত, দুই মুহূর্ত। শ্রাবণ এখনো চোখ সরাচ্ছে না। মেঘের ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি খেলে গেল, যার ব্যাখ্যা সে নিজেও খুঁজে পেল না। হৃদয়ের গতি কি একটু বেড়ে গেল তার? কণ্ঠনালী শুকিয়ে এলো যেন। হুট করেই কিছুটা অস্থির হয়ে উঠল মেঘ। সে বুঝতে পারল না এই অস্থিরতা কেন। এই বুনো অনুভূতির নাম কি? হৃদয়ের গতি যেন এক লহমায় বেড়ে গেল। হাতের আঙুলগুলো শাড়ির আঁচলে শক্ত হয়ে চেপে বসল। তারপর ঠিক শিহরণে ছুটে যাওয়া হরিণশাবকের মতো এক দৌড়ে দরজার দিকে ছুটে চলে গেল মেঘ।
শ্রাবণ হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। এই মেঘকে কি সে চেনে? আগেও তো অগণিতবার দেখেছে তাকে, তবু আজ যেন প্রথমবারের মতো তাকে নতুনভাবে দেখল। যেন বিকেলের সোনালি আভায় নরম রং ছড়িয়ে পড়েছে মেঘের অস্তিত্বে, আর সেই আলোয় আবছা হয়ে গেছে তার সমস্ত যুক্তি বুদ্ধি। জীবনে প্রথমবার নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল শ্রাবণ। সে কি তবে এই পিচ্চি মেয়েটির প্রেমে পড়ে গেছে? ভাবতেই নিজের ওপর বিরক্তি ধরে গেল তার। এমন অসম্ভব চিন্তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল সে। কিন্তু পরক্ষণেই মেঘের সেই লাজরানা মুখশ্রীর কথা মনে পড়তেই অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অতীতের কথা ভাবতে ভাবতেই দৃষ্টির অসীম প্রসারতায় হারিয়ে গেছে শ্রাবণ। সেদিন মেঘ ভীত সন্ত্রস্ত এক হরিণীর মতো দাঁড়িয়ে ছিল তার সামনে। চোখে ছিল সংশয়ের কুয়াশা, মুখে ছিল না বলা কিছু অনুভূতির মগ্নতা। মেঘের সেই চাহনিটা, সেই এক চিলতে নিষ্পাপতা শ্রাবণের হৃদয়ে এক অমোঘ ছাপ এঁকে দিয়েছিল। সেই যে শ্রাবণের হৃদয়ের অতল গহীনে জন্ম নিয়েছিল এক দুর্নিবার আকর্ষণ, এক অদম্য অনুভূতি, যা কোনো যুক্তির সীমারেখায় বাঁধা যায় না, যা কোনো শব্দে বর্ণনা করা যায় না। আজও সেই অনুভূতির বুনন তার অস্তিত্বকে ঘিরে আছে। সময়ের সাথে সাথে সেই ভালোবাসা শুধু বেড়েছে, প্রসারিত হয়েছে এক অনন্ত ব্যাকুলতায়। সে মেঘকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, উন্মাদ প্রেমিকের ন্যায় ভালোবাসে। সে ভালোবাসা কোনো সাধারণ আবেগ নয়, কোনো নামমাত্র অনুভূতিও নয়। এটি সৃষ্টির সেই আদিম স্পন্দনের মতো, যা ব্যাখ্যাতীত অথচ প্রবল আর অনির্বচনীয়। কিন্তু মেঘ কি তা বোঝে? কখনো কি বুঝবে শ্রাবণ ঠিক কতটা গভীর এক ভালোবাসার সমুদ্র ধারণ করে আছে নিজের বুকে? কখনো কি অনুভব করবে তার জন্য ধীরে ধীরে এক শাশ্বত বিরহের গধূলি আধার নেমে আসছে শ্রাবণের অন্তরে? এক দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। মেঘ হয়তো কোনো একদিন ঠিক মেনে নিবে তাকে। কখনো না কখনো ঠিক জানতে পারবে কতটা পাগল সে তার জন্য। তার অনুভূতির পরিণতি একদিন হবে, আর সেদিনের জন্য অপেক্ষা করবে শ্রাবণ। কিছু ভালোবাসা এক অনন্ত অপেক্ষার নাম হয়ে থাকে। ব্যথার সাথে এক অমরতার বন্ধনে জড়িয়ে থাকে চিরকাল। শ্রাবণের ভালোবাসাও ঠিক তেমনি, কোনো তাড়াহুড়ো নেই তার। ফোনে কারো সাথে হেসে হেসে কথা বলছে শ্রেয়া। তার ফিসফিসানো হাসির আওয়াজ রাতের নিস্তব্ধতায় কিছুটা স্পষ্টই শোনা যাচ্ছে। তবে হুট করেই শান্ত হয়ে গেল শ্রেয়া। নিজের আশেপাশে কারো উপস্থিতি টের পেতেই দ্রুত কলটা কেটে রেখে দিল। কথা বলতে বলতে কখন যে নিজের রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাহিরে চলে এসেছিল খেয়াল নেই তার। পিছনে ফিরে তাকানোর সাথে সাথে ধুম করে ধাক্কা খেল কারো বুকের সাথে। ভয়ে ব্যথায় কিছুটা মৃদু আর্তনাদ করে উঠল শ্রেয়া। ফোনের আলো জ্বালিয়ে সামনে থাকা মানুষটার দিকে ধরতেই ভ্রুজোড়া কুঁচকে গেল তার। বিষধর সাপের মতো রাগে ফুঁসতে থাকা আহিলকে এই মুহূর্তে এখানে দেখে আশ্চর্যই হল শ্রেয়া। সাথে মেজাজটাও বিগড়ে গেল। ধাক্কার চমক কাটানোর আগেই রুষ্ট কণ্ঠে চড়ে গেল সে। আহাম্মক কোথাকার চোরের মতো এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? আর একটু হলেই কলিজাটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। শ্রেয়ার কথায় বেজায় রেগে গেল আহিল। তার দিকে তেড়ে গিয়ে চোখজোড়া কটমট করে বলে উঠল, এতরাতে এখানে কার সাথে ফুসুরফাসুর করছিস তুই? এই তুই কি প্রেম করছিস? এক্ষুনি বড় মাকে গিয়ে সবটা বলছি। না না, বড় মাকে না, বরং শ্রাবণ ভাইকে গিয়েই বলছি। বলেই নাটকীয় ভাব নিয়ে হাঁটা ধরল আহিল। দৌড়ে গিয়ে আহিলের একটা হাত খপ করে চেপে ধরল শ্রেয়া। এই তোর সমস্যা কি? আমি প্রেম করি আর যাই করি না কেন, তাতে তোর এত জ্বলুনি কিসের? তুই যে মেয়েদের পিছনে চ্যাংড়া মাছের মতো ঘুরঘুর করিস, আমি কি কাউকে বলেছি? এই কোন মেয়ের পিছনে ঘুরেছি আমি? ধরা পড়ে গিয়ে এখন আমার উপর দোষ চাপানো হচ্ছে। কিন্তু কোনো লাভ হবে না। তোর প্রেম করা ছুটাচ্ছি আমি। এটার একটা বিহিত করেই ছাড়ব। আমি একবারও বলেছি আমি প্রেম করছি? আর তুই যে মেয়ে মানুষ দেখলে হুঁশ হারিয়ে ফেলিস, তারপর তাদের পিছনে নেউটের মতো ঘুরঘুর করিস, ভেবেছিস আমি কিছু জানি না? আজ রাতেই তোর প্রেমিকাদের লিস্ট বানাবো আমি, এরপর সবগুলাকে দিয়ে তোকে একটা ধোলাই না খাওয়ালে আমার নামও শ্রেয়া আহমেদ না। কথার মাঝেই এক ঝটকায় শ্রেয়ার ফোনটা হাতিয়ে নিল আহিল। আচমকা হামলায় কিছু ঠাহর করতে পারল না শ্রেয়া। আহিলের বাচ্চা, আমার ফোন দে, না হলে এখন তোর খবর আছে। দাঁড়া, আগে দেখতে তো দেখে সেই হতভাগা যে তোর মতো এমন মেন্টাল পিসকে সহ্য করছে।
বলতে না বলতেই আহিলের বুক বরার ধুম করে একটা ঘুষি হাঁকাল শ্রেয়া। হারামির বাচ্চা, তুই মেন্টাল পিস। ফোন দে আমার। কিছুটা ব্যথা পেল আহিল, কিন্তু দমে গেল না। উল্টো বলে উঠল, দেখেছিস, একমাত্র পাগলকে পাগল বললেই ক্ষেপে যায়। তুই যদি ভালো মানুষ হতি তাহলে কি ক্ষেপে যেতি? আর আমাকে দেখতে দেখে সেই হতভাগা। বলতে বলতেই শ্রেয়ার ফোনে লাস্ট ডায়াল করা নাম্বারটা বের করল আহিল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, কুদ্দুসির মা। এমন লেখা দেখে অবাক হল আহিল। এটা আবার কেমন নাম? ওহো, তাহলে এখন এমন অদ্ভুত নামে সেভ করেছিস যাতে কেউ বুঝতে না পারে, তাই তো? দাঁড়া, এক্ষুনি কল দিচ্ছি। আহিলের কথা শুনে কপালে ভাঁজ ফেলে হাতজোড়া আড়াআড়ি করে বুকের উপর বাঁধল শ্রেয়া। এরপর তাকিয়ে থাকল আহিলের দিকে। বাঁকা হেসে সেই নাম্বারে কল দিল আহিল। আজ হাতে নাতে ধরবি শালাকে ভেবে খুশিতে লুতুপুতু হয়ে গেল। একবার রিং হতেই কলটা রিসিভ হল। হেসে কলটা লাউড স্পিকারে দিল আহিল। এরপর অপর পাশ থেকে কথা বলার আগেই গড়গড় করে আহিল বলতে শুরু করল, আমার বউয়ের সাথে এত রাতে আপনার কিসের এত কথা? লজ্জা করে না আরেকজনের বউকে কল দিয়ে রাতবিরাতে ডিস্টার্ব করতে? শ্রেয়া, কই তুই? কোন পাগলের হাতে তোর ফোন শ্রেয়া? অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই থেমে গেল আহিল। হতভম্ব হয়ে শ্রেয়ার দিকে তাকাল সে। গলা পরিষ্কার করে বলে উঠল, এই আপনি পাগল বলছেন কাকে? আর আপনি কে? ফোনের অপর পাশে থাকা শ্রেয়ার বান্ধবী নিতু বলে উঠল, আপনি কে? এত রাতে মেয়ে মানুষকে কল দিয়ে উল্টো পাল্টা কথা বলছেন? আর এটা তো শ্রেয়ার ফোন। এই আপনি ওর ফোনটা চুরি করেননি তো? আয় হায়, দাঁড়ান, এক্ষুনি আপনার লোকেশনটা দেখে নিচ্ছি। এই মেয়ে চুপ, চোর কাকে বলা হচ্ছে শুনি? আপনি নিজেই একটা চুন্নি। না হলে মেয়ে হয়ে মেয়ে মানুষের সাথে এত রাত জেগে কিসের কথা বলছেন? নিশ্চয়ই পরের দিন কাকে লুটপাট করবেন সেটাই প্ল্যান করছিলেন। আর কিছু বলতে পারল না আহিল। তার আগেই থাবা মেরে মোবাইলটা নিয়ে নিল শ্রেয়া। ফোনটা কানে নিয়ে বলে উঠল, তুইও না কোন পাগলের সাথে তর্ক করছিস নিতু? তুই জানিস না আমার আশেপাশে হাদারামের অভাব নেই? ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো ম্যাম্যা করা লোকের সাথে তুই কথা বলছিস? কল রাখো, পরে কথা বলবো তোর সাথে আমি। বলেই কলটা কেটে দিল শ্রেয়া। এরপর চোখজোড়া ছোট ছোট করে তাকালো আহিলের দিকে। খপ করে আহিলের গেঞ্জির কলার চেপে বলে উঠল, কোন সর্বনাশে আমি তোর বউ হতে যাব রে নাটকীর নাতি? তুই যদি পৃথিবীর শেষ ছেলেও হয়ে থাকিস তাও তো তোর দিকে ফিরেও তাকাবো না আমি। ইস, আমারও একেবারে বয়ে গেছে তোকে বিয়ে করতে। তুইও যদি শেষ মেয়ে হয়ে থাকিস আমি বসে বসে দোয়া কালাম পড়ব আর মরার অপেক্ষা করব। জান্নাতের হুর পেলেও পেতে পারি, তবুও তোর দিকে তাকাবো না। ছাড় আমার কলার। কথার সাথে সাথেই এক ঝটকায় নিজের কলার ছাড়িয়ে নিল আহিল। কিন্তু তার সেই আকস্মিক শক্তি সামলাতে না পেরে শ্রেয়া ধপ করে তার বুকের উপর পড়ে গেল। শ্রেয়ার চোখ বিস্ময় বড় হয়ে গেল। এক হাতে সে আঁকড়ে ধরল আহিলের কোমরের কাছে গেঞ্জির অংশ, আর আহিলও ব্যালেন্স করতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে শ্রেয়ার কোমর জড়িয়ে ধরল। দুজনের মাঝে বিরাজ করল মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। দুজনের নিঃশ্বাসের ভারী গতি একে অপরের ত্বকে আছড়ে পড়তে লাগল। থমকে গেল আহিল। সে কখনোই এত কাছ থেকে শ্রেয়ার মুখটা খেয়াল করে দেখেনি। মেয়েটা দেখতে খারাপ না। না না, শুধু খারাপ না, বরং একেবারে চমকে দেওয়ার মতো রূপসী। তার চোখের পলক একবার কেঁপে উঠল, তারপর আটকে গেল শ্রেয়ার তীক্ষ্ণ চোখজোড়ায়। একটা হার্টবিট মিস করল যেন। শ্রেয়াও অনুভব করল তার শরীরের সমস্ত স্নায়ু হঠাৎ করেই সজাগ হয়ে উঠেছে। কিন্তু পরক্ষণেই নিজের অবস্থা বুঝে নিয়ে দ্রুত সরে গেল সে। মুখটা লাল হয়ে গেছে রাগে, নাকি অন্য কোনো অনভিপ্রেত অনুভূতিতে বোঝা মুশকিল। আর আহিল? সে কিছু বলল না। শুধু নিজের বুকের ভিতর অনুভব করল হৃদস্পন্দন যেন একটু অনিয়মিত হয়ে গেছে। আহিলকে চুপ থাকতে দেখে থতথমে মুখ শ্রেয়া বলে উঠল, আর কখনো আমার ব্যাপারে নাক গলাতে আসলে তোর 12 ফুটের নাকটাকে আমি কেচি দিয়ে কেটে হাঁস মুরগিকে খাওয়াবো, মনে রাখিস। সর সামনে থেকে। বলেই গটগট করে হেঁটে চলে গেল শ্রেয়া। হাসল আহিল, কিন্তু কেন? তার তো উল্টো জবাব দেওয়ার কথা ছিল। মুহূর্তেই নিজের দুগালে হাত দিয়ে আলতো হাতে কয়েকটা থাবা দিল।
আশ্চর্য, গালটা গরম হয়ে গেল কেন? দূর বাবা, কি সব হচ্ছে বলে বিড়বিড় করতে করতে আহিল চলে গেল সেখান থেকে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জেনেও পড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। ফোনের পর্দা একবার জ্বলে উঠছে আবার নিভে যাচ্ছে, আলো আধারির এই মৃদু ছায়ায় অস্থির হয়ে কাঁপছে ঘরটা। খাটের এক কোনায় রাখা টেবিলের উপর ফোনের স্পিকারে মৃদু শব্দে বাজতে থাকা গানের সুর মিলিয়ে যাচ্ছে রাতের নৈশব্দের সঙ্গে। গানের প্রতিটি শব্দ এক একটা তীর হয়ে বিঁধছে মেঘের বুকে। বিছানার একপাশে উপুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে মেঘ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে একের পর এক। এই গানের প্রতিটি কথা যেন তার হৃদয়ের কষ্টকেই ফিরিয়ে আনছে বারবার। কিভাবে পারল সে, কিভাবে পারল এমন একজন মানুষকে ভালোবাসতে যে তাকে দিনের পর দিন ঠকিয়েছে, যে প্রতিনিয়ত তার অনুভূতিগুলোকে পদদলিত করে অন্য কারো সঙ্গে থেকেছে? নাকি আসলেই সেই ছিল তাদের মাঝে এক তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, তাই তো। সেই তো ছিল সেই অনাহূত চরিত্র যে কোনো এক গভীর রাতে ঢুকে পড়েছিল এক অসমাপ্ত গল্পের ভেতরে। অথচ সে যদি সেদিনই সরে যেত তাহলে আজকের এই দিন দেখতে হতো না তাকে। তাহলে হয়তো এই ছলনামাখা ভালোবাসার ভার তার বুকে চেপে থাকত না। বুকের গহীনে কষ্টের এক অদৃশ্য ঢেউ আছড়ে পড়তে লাগল মেঘের। সমস্ত শরীর শিউরে উঠল, দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হতে লাগল তার। ফুপিয়ে কেঁদে উঠল মেঘ। গলার ভেতর থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো একটাই প্রশ্ন, কেন শ্রাবণ ভাই, কেন? তার ভাঙচুর হওয়া আত্মার আর্তনাদ ছড়িয়ে পড়তে লাগল ঘরজুড়ে। রাতের নিস্তব্ধতা ভেঙে হুট করেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। মেঘ চমকে উঠল, চোখের কোনায় জমে থাকা অশ্রুগুলো দ্রুত হাতের তালুতে মুছে ফেলে তাকালো দরজার দিকে। বাইরে কে এত রাতে? মুহূর্ত পেরোতেই আবারও করাঘাতের শব্দ। এলোমেলো পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল মেঘ। হৃদয়ের গতি তখনও স্বাভাবিক হয়নি। কান্নার দমকে বুকে একটা ভারী চাপ অনুভব করছে। হাত বাড়িয়ে দরজার হাতলে আঙুল রাখতেই মুহূর্তের জন্য দ্বিধা কাজ করল। কিন্তু শেষমেশ দরজা খুলে দিল সে। মেঘ হঠাৎ এক ঝটকায় কেউ ঘরের ভেতর প্রবেশ করল। মেঘ কিছু বোঝার আগেই দরজা আবারও ধাক্কা দিয়ে বন্ধ করে দিল সে মানুষটা। চমকে উঠে দৃষ্টি সামনের ব্যক্তির দিকে পড়তেই শ্বাস আটকে গেল মেঘের। শ্রাবণ। নিঃশব্দে দাঁড়িয়ে আছে শ্রাবণ। গভীর দৃষ্টি মেঘের চোখে স্থির, মুখে অদ্ভুত এক দৃঢ়তা, চোখের গহীনে অস্থিরতা। মেঘ বিস্ময়ে ফিসফিসিয়ে বলে উঠল, তুমি এখানে এত রাতে? শ্রাবণ কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না হয়তো, বরং পরমুহূর্তেই সে আচমকা মেঘের কবজি শক্ত করে চেপে ধরল। হতভম্ব মেঘ মুহূর্তের ব্যবধানে নিজেকে আবিষ্কার করল শ্রাবণের বুকের গভীরে লুকানো অবস্থায়। শ্রাবণের শক্ত বাহু এক হাতে তার মাথাটা চেপে ধরে রেখেছে, বুকের সঙ্গে অপর হাতে জড়িয়ে নিয়েছে মেঘের ছোট্ট নরম শরীরটা। যেন এই মুহূর্তে সে তাকে কোথাও যেতে দেবে না। মেঘ নিঃসন্দেহে হকচকিত, কিন্তু তার হৃদয়, সে কেন জানি ছটফট করছে না এই বাঁধনের থেকে মুক্ত হতে। বরং একটা অচেনা প্রশান্তি তার শিরা উপশিরায় ঢেউ তুলে যাচ্ছে। মনে হচ্ছে এই উষ্ণতাই তার দীর্ঘদিনের পরম আশ্রয়। শ্রাবণের বুকের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে মেঘ। শ্রাবণের নিঃশ্বাস তার কপালের কাছাকাছি উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। অদ্ভুত, এতটা অভিমান ছিল, এতটা ক্ষোভ তা কি নিমেষেই গলে গেল নাকি? কিন্তু কেন? শ্রাবণ ভাই। কোনোভাবে নিজেকে সামলে উঠে ফিসফিসিয়ে ডাকল মেঘ। শ্রাবণের বাহু তখনও তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। সে কি শুনল, নাকি শুনেও না শোনার ভান করল? মেঘ শুধু অনুভব করল শ্রাবণের নিঃশ্বাসের গতি একটু ভারী হয়ে উঠেছে। শ্রাবণের বাহুডোরে আবদ্ধ হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে মেঘ। তার মনে হচ্ছে কোনো গভীর অন্তহীন সমুদ্রের কিনারায় এসে থমকে গেছে সে। শ্রাবণের বুকের গভীরে শব্দহীন প্রচণ্ড ঝড় বয়ে চলছে। সেই ঝড়ে একটা বেদনামিশ্রিত আকুলতা আছে, একটা চাপা দীর্ঘশ্বাসের ব্যথা আছে যা কখনো উচ্চারিত হয়নি।
মেঘ কি এই প্রথমবার অনুভব করল শ্রাবণের কঠোর আবরণের নিচে লুকিয়ে থাকা এই গভীর শূন্যতা? শ্রাবণের উষ্ণ নিঃশ্বাস মেঘের কপালের কাছে এসে আছড়ে পড়ে তার অস্তিত্বের সাক্ষী রেখে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। শ্রাবণের এই বাঁধনে একটা নিরুপায় আকুতি আছে, একটা অব্যক্ত তৃষ্ণা আছে যা সে কোনোভাবেই দমন করতে পারছে না। যেন কত শতাব্দীর শূন্যতা আজ সে পূরণ করতে চাইছে এই স্পর্শে। মনে হচ্ছে বহু যুগের কাঙ্ক্ষিত কোন বস্তু তার হাতে এসে ধরা দিয়েছে, আর একটু আলগা হলেই তা মিলিয়ে যাবে দূর দিগন্তে। তার আঙুলগুলো মেঘের পিঠে দৃঢ় হয়ে চেপে বসে আছে। শ্রাবণ নিশ্চিত হতে চায় মেঘ সত্যিই আছে, সত্যিই তার কাছে আছে, একেবারে তার নিকটে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মেঘকে ছেড়ে দিল শ্রাবণ। এরপর এক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেঘ নিচের দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত নীরবতায়। শ্রাবণ হাত বাড়িয়ে ঘরের আলো জ্বালালো। আলো জ্বালাতেই মেঘ সামান্য শিহরিত হল। আলো ম্লান করে দিল ঘরের আবছা রহস্য, প্রকাশ করল এক শূন্যতা যা এতক্ষণ অন্ধকারের আড়ালে ঢাকা ছিল। তবুও মেঘ চোখ তুলল না, সে একইভাবে দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হয়ে। মেঘের ভিতরে যে এক অস্থির ঝড় বইছে সেটা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রাবণ। শ্রাবণ ধীরে ধীরে মেঘের সামনে গিয়ে দাঁড়াল। আলতো হাতে মেঘের চিবুক ছুল। স্পর্শটা এতটাই কোমল ছিল, মনে হলো সে কোনো ভঙ্গুর কাজ ছুঁয়ে দেখছে। সামান্য জোর প্রদানেই তা ভেঙে খানখান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। এরপর ধীরে ধীরে মেঘের মুখখানা নিজের দিকে ফিরাল। আর তখনই স্তব্ধ হয়ে গেল শ্রাবণ। মেঘের টকটকে লাল চোখের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল সে। নাকের পাটা ফুলে আছে মেঘের। ফর্সা মুখশ্রীতে লালচে আভা ছড়িয়ে আছে। কি কান্নাটাই না করছে মেয়েটা! প্রচণ্ড কষ্ট চেপে রেখেছিল এতক্ষণ নিজের মধ্যে, আর এই আলোয় ধরা পড়ে গেছে তার গোপন কান্না। শ্রাবণের ভেতরে কি যেন একটা ছটফট করে উঠল। বুকের গহীনে ব্যথায় মোচড় দিয়ে উঠল। একরকম অপরাধবোধ ঘিরে ধরল তাকে। মেঘ কেঁদেছে, আর নিশ্চিতভাবেই সে কেঁদেছে তার জন্যই। এই মেয়েটা কেন এভাবে কষ্ট পায়? কেন তার চোখের জল শুকানোর আগেই নতুন জল জমে ওঠে? কেন সে এভাবে ভেঙে পড়ে অথচ কাউকে কিছু বলে না? হ্যাঁ, তার জন্যই তো। মনে মনে নিজেকে ধিক্কার জানাতে লাগল শ্রাবণ। মেঘ বারবার নিজের চোখ সরিয়ে নেয়ার চেষ্টা করতে লাগল। সে তাকাতে চায় না শ্রাবণের চোখে। আঙুল দিয়ে মেঘের গালের কাছ থেকে অশ্রুর রেখা মুছে দিতে দিতে মৃদু কণ্ঠে শ্রাবণ বলে উঠল, কেন কাঁদছিলি ফুল? আমার জন্য? গাল থেকে পানি মুছতে না মুছতেই নতুন ব্যথায় আবারও মেঘের চোখজোড়া টলমল করে উঠল। শ্রাবণের হাতজোড়া কেঁপে উঠল, তবে সেটা সে নিজেও টের পেল কি না কে জানে। মেঘ কিছু বলল না, কিন্তু মেঘের নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর হয়ে ফিরে এলো শ্রাবণের নিকট, একটা অপরাধবোধের শেকল হয়ে। একটা অপরাধ যার বিচার হয়তো কোনোদিনই শেষ হবে না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে গভীর শ্বাস নিল শ্রাবণ। মেঘের দুঃখভরা মুখটা তার হৃদয়ের গভীরে ছাপ ফেলে যাচ্ছে। সে ধীরে ধীরে দুহাতের আজলায় মেঘের নরম গাল তুলে ধরল। মেয়েটাকে একটুখানি সান্ত্বনা দিতে চায়, নিজের অস্তিত্ব দিয়ে তাকে আশ্রয় দিতে চায়। ভেবেই আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল মেঘের ভেজা চোখের পাতায়। একটা নরম, তীব্র অনুভূতির চুম্বন। একবার নয়, দুবার। মেঘের চোখের কান্নাগুলো নিজের ঠোঁটে অনুভব করল সে। তারপর ধীরে ধীরে মেঘের কপালে এক গভীর চুমু দিল। মেঘ শিহরিত হয়ে উঠল। আবেগের স্রোতে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। শ্রাবণের কোমরের কাছে শক্ত করে তার গেঞ্জিখানা মুঠো করে ধরল মেঘ। সে কি চাইলে সরিয়ে দিতে পারত না শ্রাবণকে? পারত, কিন্তু দেয়নি। সে চায় এই স্পর্শ, গভীরভাবে চায়। এই উষ্ণতা, এই আশ্রয়, এই আবেগে মোড়া বন্ধন, এটাই তো তার একান্ত নিজের। তার সমস্ত প্রতিরোধ গলে গিয়ে বারবার শ্রাবণের উষ্ণতায় মিশে যেতে চায়। আবারও মেঘকে টেনে নিজের বুকের ভিতর চেপে ধরল শ্রাবণ। চোখ বন্ধ করে তার বুকে লেগে থাকা মেঘের উষ্ণ অস্তিত্বটা অনুভব করল। কেন আমাকে এত কষ্ট দাও তুমি শ্রাবণ ভাই? বুকের ভিতর থেকে ফিসফিসিয়ে কথাগুলো বলে উঠল মেঘ। শ্রাবণ নিঃশব্দে শুনে গেল। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো উত্তর নেই। শুধু তার বুকের ভেতর ধকধক করে উঠল অপরাধবোধ আর অপরিসীম বেদনায়।
একটা প্রত্যাশা নিয়ে শ্রাবণের দিকে মুখ তুলে তাকালো মেঘ। সে কি জানে না এই মানুষটা কখনো কোনো উত্তর দেবে না? তবুও বুকের গহীনে জমে থাকা সব কষ্ট আজ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমার কি ভুল ছিল বলো? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। কণ্ঠ ভেঙে এলো মেঘের। চোখের কোণে আবারও জল জমতে লাগল। ঠোঁট কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর এক দমবন্ধ করা যন্ত্রণা তাকে টেনে নিচ্ছে অতল গহ্বরে। তার ভালোবাসা কি এতটাই মূল্যহীন ছিল? তার অনুভূতিগুলো কি এতটাই অপ্রয়োজনীয় ছিল শ্রাবণের কাছে? শ্রাবণ তাকিয়ে দেখল মেঘের চোখের গভীর বিষাদ, সেই তীব্র আরতি। কিন্তু কোনো উত্তর দিল না। উল্টো মেঘের চোখের পানি মুছে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকাল। আমি তোকে ভালোবাসি ফুল, ভীষণ ভালোবাসি। ফুপিয়ে কেঁদে উঠল মেঘ। আলতো হাতে শ্রাবণের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাল। তাহলে বলো, অতীতে যা হয়েছিল সব মিথ্যে ছিল? কিছুই সত্যি ছিল না বলো? নিশ্চুপ রইল শ্রাবণ। আপাতত উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তার কাছে নেই। মেঘ আবারও বলে উঠল, বলো সেসব কিছু মিথ্যা ছিল। তুমি কি দেখতে পাচ্ছ না আমি কষ্ট পাচ্ছি? আমি যে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? কেন ঠকালে আমাকে বলো, কথা বলো। নিজেকে আর সামলাতে পারল না মেঘ। রাগে ফুঁসতে ফুঁসতে শ্রাবণের কলার চেপে ধরল দুহাতে। বলো, নয়না আপুর গর্ভের সেই বাচ্চার বাবা তুমি ছিলে না, বলো, কথা বলো। চুপ করে থেকো না। আজকেই তোমার শেষ সুযোগ শ্রাবণ ভাই। এরপর আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি করবি তুই? এগিয়ে এসে মেঘের গাল ছুঁল শ্রাবণ। বিরক্তিতে শ্রাবণের হাতটা ঝাঁকি মেরে সরিয়ে দিল মেঘ। আমাকে উত্তর দাও শ্রাবণ ভাই। বলো, নয়না আপুর গর্ভের সন্তানের বাবা তুমি ছিলে না, অন্য কেউ ছিল? বলো সব মিথ্যা ছিল। বলো তুমি আমাকে ঠকাওনি। বলো তুমি আমাকে ছলনায় রেখে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে যাওনি। বলো। চুপ করে থেকো না। শ্রাবণ হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের সব প্রশ্নের উত্তর তার কাছে আছে, কিন্তু সে দিচ্ছে না। নাকি উত্তর দেওয়ার মতো কিছুই নেই, তাই কাপুরুষের মতো চুপ করে আছে। মেঘ থমকে গেল। দুদণ্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যঙ্গাত্মক হেসে উঠল। তোমার নীরবতাকেই কি আমি তোমার সম্মতি হিসেবে ধরে নিব শ্রাবণ ভাই? এবারেও চুপ থাকল শ্রাবণ। অপরাধীর ন্যায় মাথা নুইয়ে রাখল। চোখের জল মুছে নিল মেঘ। তাচ্ছিল্য হেসে বলে উঠল, সবকিছু তো সত্যিই ছিল, কিন্তু আমি বোকার মতো সব মিথ্যা হিসেবে ধরে নিয়েছিলাম শ্রাবণ ভাই। আমি নিজের মনকে বুঝিয়েছিলাম সব মিথ্যা, কিছুই সত্যি না। কোনো একটা ভুল হয়েছে সকলের। এতটা দিন আমি অপেক্ষা করেছিলাম। কবে তুমি আসবে আমার কাছে আর বলবে, ফুল বিশ্বাস কর, আমাকে যা হয়েছে সব মিথ্যা। আমি চোখ বন্ধ করে তোমার কথা মেনে নিতাম। কিন্তু তুমি আসোনি। থামল মেঘ। জোরপূর্বক একটা নিঃশ্বাস গ্রহণ করল। নিজেকে কিছুটা স্থির করতে চাইল। এরপর আবারও বলে উঠল, তুমি আসোনি আমার কাছে শ্রাবণ ভাই। বলনি আমাকে সব মিথ্যা ছিল। এমনকি সেই ঘটনার কোনো কিছুই আমাকে খোলাসা করনি। করনি বললে তো আবার আমার ভুল হবে, তুমি করতেই চাওনি। কারণ সবটা তো সত্যি ছিল। আমার অনুভূতির কোনো দামই ছিল না তোমার কাছে। আমি যে ধুকে ধুকে মরেছি, মরণ যন্ত্রণায় রাতের পর রাত ছটফট করেছি, তুমি আসোনি আমার কাছে। তখন এসে আমাকে বলনি, ফুল আমি তোকে ভালোবাসি। কেন বলনি শ্রাবণ ভাই, বলো না কেন বলনি? থামো প্লিজ। শ্রাবণের কথার পাছে তার সামনে দাঁড়িয়ে ক্ষতবিক্ষত হৃদয় চিৎকার করে উঠল মেঘ। কেন থামবো আমি শ্রাবণ ভাই? কেন? বলতে দাও আমাকে। বলতে দাও তুমি কতটা নির্মমভাবে ঠকিয়েছিলে আমাকে। কেন আগে বলনি আমি তোমাদের মাঝে অনাহুত কেউ? কেন জানাতে পারোনি আমি এক নিষ্পাপ ভুলের শিকার? যদি জানাতে এক মুহূর্ত দেরি না করে সরে যেতাম আমি। আমার ভিতরে জন্ম নেওয়া নব্য অনুভূতিগুলোকে আমি নিজ হাতে শ্বাসরোধ করে মেরে ফেলতাম। তাহলে তো এই যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতো না আমাকে। দিব্যি ভালোভাবে চলাফেরা করতাম আমি। সুখে থাকতাম, একটা হাসিখুশি জীবন কাটাতাম।
মেঘের প্রতিটি শব্দ বুকের গভীর থেকে উঠে আসা এক একটি রক্তাক্ত আর্তনাদের মতো শোনাচ্ছে। চোখ দুটো অশ্রুভেজা অথচ কণ্ঠস্বরে তীব্র শীতল ঘৃণা। তুমি জানো শ্রাবণ ভাই, সবকিছুর জন্য শুধু তুমিই দায়ী। একমাত্র তুমি। কাপুরুষ তুমি। তুমি পারোনি তুমি। না পেরেছ তোমার সন্তানকে ধরে রাখতে আর না আমাকে। তোমার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে, অগাধ ঘৃণা। ফুল। শ্রাবণ অস্ফুট স্বরে ডেকে উঠল। মেঘের কণ্ঠে বিষ আর চোখে জ্বলন্ত দাবানল দাউদাউ করছে। শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কাছে বলার মতো কিছুই নেই। মেঘের দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর জমাট বাঁধা কান্নাগুলো তাকে শ্বাস নিতে দিচ্ছে না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। হুট করে কথাগুলো বলে উঠল মেঘ। রাগে ক্রোধে তার শরীর ফেটে যাচ্ছে। মেঘের কথার পাছে শ্রাবণ বলে উঠল, আমার কথা শুন ফুল। আমি কোনো কথা শুনতে চাই না। যদি তোমার কাছে আমার প্রশ্নের উত্তর থাকে তাহলে বলো, না হলে বেরিয়ে যাও। বলেই তাচ্ছিল্য হেসে উঠল মেঘ। এরপর আবার বলে উঠল, আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, কারণ সবকিছু তো সত্যি ছিল, কিছুই তো মিথ্যা ছিল না। বেরিয়ে যাও এখান থেকে। শুন আমার কথা, যান। আই সেইড গেট আউট। চিৎকার দিয়ে কথাটা বলে উঠল মেঘ। হাতজোড়া মুষ্টিবদ্ধ করে ফেলল শ্রাবণ। তার কলিজায় কেউ মনে হচ্ছে একের পর এক ছুরির আঘাত করে যাচ্ছে। শ্রাবণকে আর অপেক্ষা করতে না দিয়ে তার বুকের উপর ধাক্কা দিতে লাগল মেঘ। যদিও শ্রাবণের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রাবণ যেন নিজের শরীরের সব ভার ছেড়ে দিয়েছে। এক পা দু পা করে পিছাতে লাগল শ্রাবণ। মেঘ ধাক্কা দিতে দিতে তাকে দরজার বাহিরে বের করে দিল। চলে যাও। এই কক্ষ থেকে বের করার সাথে সাথে তোমাকে আমার জীবন থেকেও বের করে দিয়েছি আমি সারা জীবনের জন্য, কথাটা মনে রেখো। বলেই শ্রাবণের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল মেঘ। শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল দরজার ওপারে। দরজা লাগিয়ে দরজার হাতল ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল মেঘ। গলা ফেটে কান্না আসছে তার, কিন্তু নিজের দুহাতে সে মুখ চেপে ধরল যাতে এই শব্দ বাহিরে না যায়। মেঘ জানে শ্রাবণ এখনো দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। যাই হয়ে যাক, সিদ্ধান্ত নিয়েছে মেঘ। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিল শ্রাবণ। আজই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সে। বিশ্ববিদ্যালয়ের ট্রেনিংয়ের জন্য এক সপ্তাহের জন্য ঢাকায় যেতে হবে। সাধারণত এমন ট্রিপে যেতে তার কখনোই বিশেষ আগ্রহ থাকে না, কিন্তু এবার বিন্দুমাত্র দ্বিধা না করেই রাজি হয়ে গেছে। এটা শুধু তার কাছে একটা ট্রেনিং নয়, এটা এখন এক ধরনের বিরতি। মেঘকে একটু সময় দিতে চায় সে। দূরত্ব হয়তো কিছু প্রশ্নের উত্তর খুঁজে দেবে, কিছু জটিলতা আপনা আপনি মিটে যাবে। মেঘের অভিমান, রাগ, ঘৃণা সবকিছুরই একটা না একটা সুরাহা হবে নিশ্চয়ই এই কয়েকদিনে। আর এই সুযোগে শ্রাবণও নিজেকে একটু গুছিয়ে নিতে চায়। তবে ফিরে এসে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সবচেয়ে বড় সিদ্ধান্ত। ভাবনার গভীর থেকে নিজেকে টেনে বের করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শ্রাবণ। নেমেই দেখল সকালের নাশতার টেবিলে সবাই বসে আছে, শুধু মেঘ ছাড়া। তার হাতে ব্যাগপত্র দেখে প্রথমেই এগিয়ে এলেন আফসানা বেগম। চোখে উৎকণ্ঠার ছায়া আর কপালে ভাঁজ নিয়ে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস শ্রাবণ? শ্রাবণ কিছু বলল না। চুপচাপ টেবিলে গিয়ে বসে পড়ল। প্লেটে হালকা কিছু খাবার তুলে নিল। আসলে খাওয়ার ইচ্ছে নেই তার, তবুও খাচ্ছে যেন তাকে স্বাভাবিক দেখায়। আফসানা বেগম এবার আরো দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কথা বলছিস না কেন? ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? শ্রাবণ এবার মায়ের দিকে তাকাল। চোখে গভীর ক্লান্তি, মুখে একরাশ বিষণ্ণতা। খেতে খেতে শান্ত গলায় বলল, ভার্সিটি থেকে ট্রেনিংয়ে যাচ্ছি এক সপ্তাহের জন্য। কোথায় যাচ্ছি সেটা আপাতত বলছি না, তবে এই কদিন আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না, কারণ আমি মোবাইল বন্ধ রাখব। শ্রাবণের কণ্ঠস্বর শুনে আফসানা বেগম আর প্রশ্ন করার সাহস পেলেন না। সন্তানের চোখের ভাষা যে মায়ের কাছে অজানা নয়। সে যে সারারাত জেগেছে, তার ভিতরে যে ঝড় বইছে, এসব বুঝতে মায়ের কোনো ভুল হল না। তিনি নিশ্চিত এই আচরণের পেছনে মেঘের নামই আছে।
তবুও কিছু বললেন না আফসানা বেগম। সন্তানের মন পোড়া অবস্থায় তর্ক করে লাভ নেই, বরং চুপচাপ উঠে গিয়ে খাবারের বাক্স বের করলেন। নিঃশব্দে শ্রাবণের জন্য খাবার গুছিয়ে দিতে লাগলেন। সন্তানের যত যন্ত্রণাই থাক, খালি পেটে তো আর তাকে যেতে দিতে পারেন না। পাশ থেকে আদিবা কিছু বলতে চাইছিল, কিন্তু কালকের অপমানের কথা মনে পড়তেই সে নিজেকে গুটিয়ে নিল। কথা তার গলায় আটকে গেল, চোখ নামিয়ে নিল প্লেটের দিকে। এমন সময় পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে আরজ বলে উঠল, ভাইয়া আসার সময় আমার আর মেঘাপুর জন্য চকলেট আনতে ভুলবা না কিন্তু। শ্রাবণ এক মুহূর্ত চুপ থেকে হাসার চেষ্টা করল, তবে সেই হাসি চোখ উঠে পারল না। মনে মনে ভাবল, তোর মেঘাপু আমার হাতের বিষ খেয়ে ফেলবে হয়তো, কিন্তু আমার আনা চকোলেট সে তো ছুঁয়েও দেখবে না। তবুও মুখে নিস্পৃহ স্বরে বলল, ঠিক আছে আনব। আরজ খুশিতে হাততালি দিয়ে উঠে খাওয়ায় মনোযোগ দিল। আর শ্রাবণ উঠে দাঁড়িয়ে ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরল। আফসানা বেগম এগিয়ে এসে খাবারের বাক্সটা শ্রাবণের হাতে দিলেন। এসবের দরকার ছিল না মা। কি খেয়েছিস ভালোই দেখেছি, আমাকে আর বুঝাতে হবে না। চুপচাপ এটা নিয়ে নে। মায়ের সাথে তর্ক করে কখনোই জিততে পারবে না শ্রাবণ জানে। তাই কথা না বাড়িয়ে খাবারের বাক্সটা হাতে নিল। এক হাতে আলতো করে তার মাকে জড়িয়ে ধরে মাথায় আলতো চুমু খেল। সাবধানে থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বলেই সকলের দিকে তাকালো একবার শ্রাবণ। এরপর সকলের উদ্দেশ্য বলে উঠল, আসছি গাইজ, টাটা। সবাইকে বলে দরজার কাছে এগিয়ে এলো শ্রাবণ। থমকে একবার দোতলার দিকে তাকালো, কেউ নেই, সব ফাঁকা। একটা দীর্ঘশ্বাস দিয়ে বেরিয়ে এলো সে। কেমন যেন অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে এইসব কিছুই আর আগের মতো থাকবে না। কিছু একটা বদলে যাবে সময়ের ব্যবধানে। একটা অদৃশ্য ভার বয়ে চলতে লাগলো তার সঙ্গে।